ম্যাঙ্গানিজের জারণ মান কত, ঠিক আছে। এই প্রবলেমটা আমরা যখন আগে সলভ করতাম সেটা হলো সেটা সলভ করতে অনেকেরই আমরা দেখতাম যে ম্যাক্সিমাম টাইম 10 মিনিটের মতো লাগে যেত। সিকিউ তো 3 নম্বর এরকম 3-4 নম্বর এরকম কোশ্চেন মাঝে মধ্যে দেয়, 3 নম্বরে বেশি অনেক সময় আসে। তো কথা হচ্ছে সেটা সলভ করতে আমাদের প্রায় অনেকের 10 মিনিটও লাগে, ঠিক আছে। কিছু কিছু স্টুডেন্টসদের 10 মিনিটও লাগে। কিন্তু কথা হচ্ছে এইটা আমরা সলভ করবো হচ্ছে নিনজা টেকনিকের মাধ্যমে। যেই কনসেপ্টগুলো আমরা কিছুক্ষণ আগে শিখেছি ওই কনসেপ্ট দিয়ে আমরা নিনজা টেকনিকের মাধ্যমে জাস্ট 10 সেকেন্ডে এটা সলভ করবো। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের সকলকে, ফাইনাল রিভিশন ব্যাচ রসায়ন ও পদার্থবিজ্ঞানে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের রসায়ন অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়ার শেষ পর্ব বা পর্ব 2। তো এই পর্বে আমাদের যে টপিকটা দিয়ে আমি এখন শুরু করব, এই টপিকটা অনেকের কাছে ভয় লাগে, কিন্তু মজার বিষয় হলো এখন যেই টপিকটা দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি এই টপিকটার মতো সহজ টপিক আর এই পৃথিবীতে নাই, ঠিক আছে। তো কথা হচ্ছে তোমাদের এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখন থেকে শুরু করে নেক্সট 10 মিনিট, এখন থেকে শুরু করে পরবর্তী 10 মিনিট তোমরা কোনো কিছু বুঝতে যাবে না, ঠিক আছে। তোমরা শুধু গল্পের মতো করে মনোযোগ সহকারে শুনতে থাকবে যে আমি কি বলতেছি, ঠিক আছে। এরপর আমি যখন বলবো যে তোমরা হ্যাঁ এখন বোঝা স্টার্ট করো তখন বুঝবে, ঠিক আছে। তো আমি স্টার্ট করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, খেয়াল করো, টপিকটার নাম হচ্ছে, প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা, আমি এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, এর আগের ক্লাসগুলোতেও আমি বলেছি, এখনো বলে রাখতেছি, সেটা হচ্ছে কেউ যদি আগের ক্লাসগুলো না করে থাকো অবশ্যই সিরিয়াল অনুসারে তোমরা ক্লাস করবে, না হলে আজকের লেকচারের অনেক কিছুই বুঝবে না তোমরা। এজন্য তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে তোমরা সিরিয়াল অনুসারে ক্লাসগুলো করবে, এবং প্রতিটা ক্লাস, সেটা আজকের ক্লাস হোক বা আগের ক্লাস হোক, প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে। এবং আমি ক্লাসে যা কিছু লেখাই তোমরা লিখে নিবে এবং এইচডব্লিউ গুলো টাইমলি করবে, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা অনেকেই ফিজিক্সটা কবে নেওয়া হবে সেটার কথা আমাকে জানিয়েছিলে। তো এই চ্যাপ্টারটার পরে আমি হচ্ছে ডিরেক্ট জীবাশ্ম বা জৈব রসায়ন চ্যাপ্টারে চলে যাব ইনশাআল্লাহ। তো জৈব রসায়ন চ্যাপ্টার কমপ্লিট করার পরেই আমি তোমাদের ফিজিক্স স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে দেখা যাচ্ছে ফিজিক্সটা কমপ্লিট করার পরে একদম লাস্টের দিকে দেখা যাচ্ছে যে ওয়ান শট এমসিকিউ যেগুলো, সেগুলোর হচ্ছে তোমাদের অ্যারেঞ্জ করা হবে। অর্থাৎ এই কোর্সের মধ্যে তোমাদের হচ্ছে, আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলতেছি, এই কোর্সের মধ্যে তোমাদের 80% প্লাস কমন নিশ্চিতের জন্য তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, যা কিছু লাগে তা হচ্ছে আমি এনশিওর করব ইনশাআল্লাহ। তোমাদের কাজ শুধুমাত্র তিনটা জিনিস তোমাদের মাস্ট এনশিওর করা লাগবে। নাম্বার 1 হচ্ছে তোমাদের প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের মনোযোগ সহকারে করা লাগবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি ক্লাসে যা লেখাবো তা লিখে নেবে, এবং তৃতীয় কাজ হচ্ছে অবশ্যই এইচডব্লিউ গুলো টাইমলি করবে, ঠিক আছে। আমি ক্লাসে চলে যাচ্ছি। তো এখন খেয়াল করো, টপিকটার নাম হচ্ছে জারণ বিজারণ। তো এর মতো সহজ ব্যাপার আর পৃথিবীতে নাই। তো অলরেডি 2 মিনিটস হচ্ছে আমার কথা বলা হয়েছে, তো এখনো পরবর্তী 8 মিনিট তোমরা গল্পের মতো করে মনোযোগ সহকারে শুনতে থাকবে যে আমি কি বলি, ঠিক আছে। তো এখন খেয়াল করো, প্রথমে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জারণ, একটা হচ্ছে বিজারণ, ঠিক আছে। এখন কথা হলো জারণ মানে কি, তোমরা লিখে নিবে আর গল্পের মতো মনোযোগ সহকারে শুনতে থাকবে আমি কি বলি। জারণ মানে হলো ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। অপরদিকে বিজারণ মানে কি? অপরদিকে বিজারণ মানে হলো ইলেকট্রনের গ্রহণ। অপরদিকে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, ঠিক আছে। তো এখন খেয়াল করো, তো এই বিষয়টা তোমরা, আমি আশা রাখতেছি তোমরা এখন সবাই গল্পের মতো করে মনোযোগ সহকারে শুনতেছো, ঠিক আছে। বুঝতে চাও না, বুঝতে চাইলে বুঝবা না, ঠিক আছে। তো এখন বিষয় হলো, তো এই বিষয়টা আমরা বুঝলাম। এখানে এই টার্মটা আমরা যেহেতু বুঝছি, আরেকটা টার্ম আছে, ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই লিখবে। তো সেটা হচ্ছে জাগ্রত বিজ্ঞান, ঠিক আছে। এখন গল্পের এই পর্যায়ে যেটা ঘটতেছে সেটা হলো, অনেকেরই প্রশ্ন আসতেছে জাগ্রত বিজ্ঞান কি জিনিস। জাগ্রত একটা ব্যাপার, বিজ্ঞান আর একটা ব্যাপার, ঠিক আছে। তো জাগ্রত কি জিনিস সেটা আমি বলতেছি। যেমন এই যে জাগ্রতর জয় আকার থেকে আসে হচ্ছে জারক, ঠিক আছে, জারক। আর এই গ্রোথের গয়রা থেকে আসে হচ্ছে গ্রহণ, ঠিক আছে। তার মানে জারক কি করে? জারক
গ্রহণ করে। এখন প্রশ্ন হলো কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে। প্রশ্ন হলো কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, জারক কি করে? জারক হচ্ছে গ্রহণ করে। কি গ্রহণ করে? ইলেকট্রন। আচ্ছা, এখন কথা হলো বিদ্যানে আসি। আমি একটা বর্ডার দিচ্ছি এখানে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে বিদ্যানে যদি আমি আসি, বিদ্যান মানে কি? আমরা জানি যে ওই যে বিশেষভাবে যদি কেউ মানে জ্ঞানী হয় বা তাকে সাধারণত আমরা কি বলি, মানে বিদ্যান বলি, ঠিক আছে। হোয়াট এভার, ওদিকে আমি যাচ্ছি না। তো এখানে বিদ্যান যেটা আছে, এখানে এই প্রশ্ন হলো বি দিয়ে কি বুঝায়? বি দিয়ে আমি বোঝাতে চাচ্ছি বিজারক। বি দিয়ে কি বোঝাতে চাচ্ছি? বিজারক, ঠিক আছে। আর এই দয়বয় আকার ন, হ্যাঁ, এই দান থেকে বোঝানো হচ্ছে দান। এখন প্রশ্ন হলো কিসের দান? কিসের দান? দান, এটা হচ্ছে ইলেকট্রনের দান, দান বা ত্যাগ। এখন কথা হচ্ছে কার দান বা ত্যাগ? সেটা হচ্ছে ইলেকট্রনের দান বা ত্যাগ। আচ্ছা, তো তোমাদের এখনো 5 মিনিট আছে, এখনো 5 মিনিট কোনো কিছু বোঝার দরকার নেই। এখনো নেক্সট 5 মিনিট তোমরা, এখনো পরবর্তী 5 মিনিট তোমরা সকলে মনোযোগ সহকারে গল্পের মতো শুনতে থাকো যে আমি কি বলি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে, ঠিক আছে, আমরা বুঝলাম যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে। আর জাগ্রত বিদ্যান, এখানে জাগ্রত থেকে আসছে জারক, ঠিক আছে, আর গ্রোথ থেকে আসছে গ্রহণ, ঠিক আছে। তাহলে এখন কিসের গ্রহণ? ইলেকট্রনের গ্রহণ। তাহলে কে ইলেকট্রন গ্রহণ করছে? জারক ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। আর এখানে এই যে বিদ্যান যেটা আছে, সেটা হচ্ছে বিদ্যানের বি থেকে আসে বিজারক, আর দান থেকে আসে দান বা ত্যাগ। কার দান বা ত্যাগ? ইলেকট্রনের দান বা ত্যাগ, ঠিক আছে। তো এই টোটাল প্রসিডিউরটাই হচ্ছে আমি যেটা লিখলাম। এখন কথা হইলো, যা লেখছি এখান থেকে আসলে দুইটা ম্যাটার চলে আসছে, মানে দুইটা বিষয় চলে আসছে। একটা হচ্ছে মনে করো যে এই জাগ্রত বিদ্যার একটা জিনিস, অর্থাৎ জারক আর বিজারক একটা ব্যাপার, আর জারণ আর বিজারণ একটা ব্যাপার, ঠিক আছে। এখন কথা হইলো মুখে বলতে হবে আমার সাথে সাথে, যেটা হলো জারক আর বিজারক, লাস্টে ক আছে যেগুলোতে, সেগুলো হচ্ছে পদার্থ মিন করে। কি মিন করে? পদার্থ মিন করে। যেমন মনে করো তোমার, আমি একটা হচ্ছে বয়মে করে মনে করো যে নিয়ে আসলাম তোমার, আহ, একটা বয়ম মনে করো, এর মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ধরো আমি বলতে পারি যে এটা কি জারক নাকি বিজারক, ঠিক আছে। অথবা মনে করো যে আমি একটা তোমার সাপোজ মনে করো আমি একটা আহ, বয়মে করে অক্সালিক অ্যাসিড নিয়ে আসলাম। এখন ধরো আমি বলতে পারি এই যে অক্সালিক অ্যাসিডটা আছে, এটা তো একটা পদার্থ, ঠিক না? বয়মের মধ্যে আছে মনে করো। তো আমি বলতে পারি যে এই অক্সালিক অ্যাসিড কি, তোমার এই অক্সালিক অ্যাসিড কি জারক নাকি বিজারক, কথা বুঝিও, ঠিক আছে। অপরদিকে এই যে জারণ আর বিজারণ আছে, এই যে জারণ আর বিজারণ আছে, এই জারণ আর বিজারণ মিন করে হচ্ছে, মানে এই জারণ আর বিজারণ বুঝায় যে বিক্রিয়া, ঠিক আছে। যে বিক্রিয়াটা কি? ইলেকট্রন গ্রহণ, মানে এই বিক্রিয়া কি ইলেকট্রন গ্রহণ হয়েছে নাকি ত্যাগ হয়েছে। যদি কোনো একটা বিক্রিয়া আমরা দেখি যে ইলেকট্রনের মানে ইলেকট্রনের গ্রহণ হয়, হ্যাঁ, তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর কোনো বিক্রিয়ায় যদি ইলেকট্রনের ত্যাগ হয় তখন আমরা বলতে পারি সেটা জারণ বিক্রিয়া। তাহলে আমরা এখন মুখে বলতে হবে, ঠিক আছে। এখনো তোমাদের 1 মিনিট আছে বা 1 মিনিট আছে, পরবর্তী 1 মিনিট তোমরা গল্পের মতো করে এখনো শুনতে থাকবে, ঠিক আছে, বোঝার দরকার নেই। তাহলে দুইটা জিনিস মুখে বলবে। একটা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে জারক আর বিজারক। জারক আর বিজারক দ্বারা বোঝা যাচ্ছে কোনো একটা পদার্থকে, হ্যাঁ, সেটা হইতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা হইতে পারে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সেটা হইতে পারে অক্সিজেন, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা কোনো একটা পদার্থ মিন করে, ঠিক আছে, হয় জারক পদার্থ, ঠিক আছে, মানে অক্সিডাইজিং এজেন্ট, না হয় বিজারক পদার্থ বা রিডিউসিং এজেন্ট, ওকে। আর অপরদিকে জারণ আর বিজারণ, জারণ আর বিজারণ দ্বারা বোঝায় হচ্ছে তোমাদের, এটা দ্বারা বুঝাবে কি? এটা দ্বারা বুঝাবে হচ্ছে বিক্রিয়া, যে বিক্রিয়াটা কি জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে, ঠিক আছে। তো একটা এখন তোমাদের সকলে এবার বোঝা স্টার্ট করবে, ঠিক আছে। তোমাদের বোঝার সময় এখন থেকে একদম ক্লাসের শেষ পর্যন্ত তোমরা বুঝতে থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন বিষয় হলো, যা কিছু আমরা শুনলাম আর গল্পের মতো করে, মানে গল্পের মতো করে শুনতেছিলাম এতক্ষণ মনোযোগ সহকারে, সেই বিষয়টা আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, প্রথমে আমি লিখতেছি, সাপোজ আমি প্রথমে লিখলাম যে আমি একটা বর্ডার দিলাম, বর্ডার দিয়ে আমি মনে করো লিখলাম হচ্ছে অক্সিজেন। কি লিখলাম? সাপোজ এক্সাম্পল, প্রথম তোমরা সবাই লিখে নিবে। প্রথম এক্সাম্পলটা ধরো আমি লিখলাম হ্যাঁ অক্সিজেন। এখন খেয়াল করো,
অক্সিজেন আমরা যখন পর্যায় সারণী চ্যাপ্টার পড়ছিলাম বা আমরা যখন রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়ে আসছি, আগের লেকচারগুলো যারা ফাইনাল রিভিশন ব্যাচের করো না অবশ্যই করে সবগুলো লেকচার সিরিয়াল অনুসারে করবে, এরপর হচ্ছে এই লেকচার করবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা লেকচারের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ক্লাস করা লাগবে। আচ্ছা, এখন কথা হইলো এই যে আমরা যখন 5 নম্বর চ্যাপ্টার বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়ে আসছিলাম, আমরা দেখছিলাম কি অক্সিজেন, এটা কি দেখছিলাম, অক্সিজেন কি ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? অক্সিজেন সাধারণত কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? তাহলে অক্সিজেন যে ইলেকট্রন গ্রহণ করে, আধুনিক সংজ্ঞা অনুসারে আমরা জানি যে যে রাসায়নিক সত্তা, যে সকল রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয় তাদেরকে আমরা বলি অধাতু। তাহলে আমরা জানি যে অক্সিজেন একটা অধাতু, বা অন্যভাবে তুমি যদি পর্যায় সারণীতে যাও তোমরা, তখন আমরা জানি কি যে বাম দিকে, একদম বাম দিকে যারা আছে, যেমন 1 নম্বর গ্রুপের কথাই চিন্তা করো, হাইড্রোজেন বাদে বাকি যে সকল ধাতু আছে এরা প্রত্যেকে কি, মানে হাইড্রোজেন বাদে যে সকল মৌল বাকি যারা আছে, সাপোজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সবাই কি? এরা সবাই ধাতু। এরপর 2 নম্বর গ্রুপে যারা আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এরা কি? এরা হচ্ছে ধাতু, ঠিক আছে? এবং আমরা দেখছি কি, তারপরে যে এদিকে যারা আছে অ্যালুমিনিয়াম, এরাও তো ধাতু। তো আমরা দেখছিলাম কি যে কোন একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যত যাওয়া যায় ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে ডান দিকের গুলো সাধারণত কি হয়? ডান দিকের গুলো সাধারণত অধাতু হয়। নিষ্ক্রিয় গ্যাসের এটা বাদ দিলাম। গ্রুপ 17 যারা আছে সবাই কি? সবাই হচ্ছে তোমাদের সবাই হচ্ছে কি? এরা সবাই হচ্ছে অধাতু। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা প্রত্যেকেই কিন্তু অধাতু। কারণ কি? বিক্রিয়াকালে এরা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে? একইভাবে অক্সিজেন, সালফার, এরা কেরা হচ্ছে অধাতু, কারণ বিক্রিয়াকালে এরা ইলেকট্রন কি করে? গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। আচ্ছা, তো এখন খেয়াল করো, তাহলে আমরা জানি কি যে অক্সিজেন এটা একটা অধাতু। ফলে কি হয়? ফলে হচ্ছে আমরা একদম সেই অনেক আগ থেকেই জানি, এটা খুবই সহজ। ফলে ইলেকট্রন কি করে? ইলেকট্রন গ্রহণ করে। 2 ইলেকট্রন মাইনাস মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 2 ইলেকট্রন মাইনাস গ্রহণ করে কি হইছে? O2 2 মাইনাস, ঠিক আছে? এতটুকু লিখে নাও, পরে আমি বোঝাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে অক্সিজেন অতএব, তাহলে দেখো পদার্থ হিসেবে তোমরা সকলে দেখো, সেটা হচ্ছে অক্সিজেন পদার্থ হিসেবে যদি আমি একে চিন্তা করি যে এটা পদার্থ হিসেবে কি এটা পদার্থ হিসেবে, হ্যাঁ বুঝলাম অধাতু। তো এটার পদার্থ হিসেবে একটা একটা প্রপার্টি হচ্ছে এটা অধাতু, কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়েছে, এটা বুঝলাম। আর একটা প্রপার্টি আছে, আমি যদি বলি যে এটা কি জারক নাকি বিজারক, তখন কি হবে? তখন আমাদের এখানে সাহায্য নিতে হবে। আমরা জানি যদি ইলেকট্রন যদি গ্রহণ করে, গভীর মনোযোগ দাও, ইলেকট্রন যদি গ্রহণ করে তখন হয় হচ্ছে জারক। তখন কি হয়? তখন হচ্ছে জারক হয়। ইলেকট্রন গ্রহণ করলে হয় হচ্ছে জারক। আর যেহেতু এই বিক্রিয়ায় কি করছে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, দ্যাট মিন্স গ্রহণ করছে, অতএব আমরা বলতে পারি অক্সিজেন কি? অক্সিজেন একটি জারক, ঠিক আছে? এবং এখন খেয়াল করো, সেটা হচ্ছে গভীর মনোযোগ দাও, যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে তাই হচ্ছে জারক, ঠিক আছে? অপরদিকে আমরা যদি বিক্রিয়ার খাতিলে যাই, তখন বিক্রিয়ার সাপেক্ষে চিন্তা করলে আমরা জানি যে যারা ইলেকট্রন ত্যাগ করে, তা মানে ইলেকট্রন ত্যাগ যাদের হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়, বা যে সকল ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হয় বা ইলেকট্রনের ছাড়ন হয়, তার সে সকল ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে। তো এখানে তো আর ইলেকট্রনের ত্যাগ হয় না, বরং এখানে ইলেকট্রনের গ্রহণ হয়েছে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে। কাজেই এইখানে হচ্ছে তোমাদের বিক্রিয়াটা হবে কি? অক্সিজেনের গ্রহণের বিক্রিয়া, দ্যাট মিন্স এটা হবে বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া হবে? এবং ইলেকট্রন ত্যাগ করায় এটি একটি বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখন কথা হইলো, খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে গভীর মনোযোগ দাও, সেটা হলো খেয়াল করো, সেটা হলো যে তোমার অক্সিজেন হচ্ছে যেটা, মানে অক্সিজেনকে যদি আমরা পদার্থ হিসেবে বিবেচনা করি, তখন আমরা যদি বলি যে একে অক্সিডাইজিং এজেন্ট নাকি রিডিউসিং এজেন্ট, অর্থাৎ একে জারক নাকি বিজারক, তখন সেই ক্ষেত্রে এ হবে জারক পদার্থ হিসেবে বিবেচনা করলে। কারণ কি? কারণ এ পদার্থ হিসেবে বা এজেন্ট হিসেবে কি করে? অক্সিজেনকে গ্রহণ করে, যে কারণে পদার্থ হিসেবে বিবেচনা করলে অক্সিজেন জারক হয়, জারক পদার্থ, ঠিক আছে? অপরদিকে যদি বলি যে এইখানে দেখো, খেয়াল করো, এখানে কোন বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া? তো এখানে বিক্রিয়া হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে খেয়াল করো, জারকের সাথে বিজারণ, কিন্তু এইখানে আছে জারক, এখানে আছে বিজারণ। তাহলে জারকের সাথে বিজারণ নামটা কিন্তু একটু সাংঘর্ষিক, মানে নামের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তখন কিন্তু বিষয়টা একটু সাংঘর্ষিক হয়, কিন্তু কনসেপ্টটা বুঝলে বিষয়টা একদম ইজি। সেটা হচ্ছে যখন ইলেকট্রন গ্রহণ হয় পদার্থ হিসেবে, তখন আমরা তাকে বলি জারক। যেমন এখানে অক্সিজেন কি করছে? পদার্থ হিসেবে
ইলেকট্রন গ্রহণ করছে, তাই হচ্ছে জারক। আর যখন কি হয়, যখন বিক্রিয়ার খাতিরে চিন্তা করি আমরা বা বিক্রিয়া বিবেচনা করি, তখন যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ হয় সেই বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। কাজেই জারকের ক্ষেত্রে বিক্রিয়া বিবেচনা করলে কি বিক্রিয়া দেয়? বিজারণ বিক্রিয়া দেয়। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। আমার জায়গা নাই দেখে আমি উপরে আচ্ছা এতটুকু আমি মুছে দিচ্ছি এবং উপরে লিখতেছি, তোমরা নিচে লিখবে। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, আরেকটা উদাহরণ দেই, সহজ একটা উদাহরণ। ধরো মনে করো আমি লিখলাম ফর এক্সাম্পল, আমরা সবাই এই ছোটবেলা থেকে আমরা শিখে আসছি সোডিয়াম একটা ধাতু, এবং এই বিক্রিয়াকালে কি হয়? সোডিয়াম প্লাস ইলেকট্রন মাইনাস, অর্থাৎ একটা লাস্টের সালে একটা ইলেকট্রন থাকে, ওটা ত্যাগ করে সে কি হয়, অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রন বিন্যাস এর মতো ইলেকট্রন কাঠামো গঠন করতে, বা সোজা কথায় স্থিতিশীল হইতে বা অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে মনে করো কি হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয় বা ক্যাটায়নে পরিণত হয়, মানে ধনাত্মক আয়ন। দ্যাট মিনস যেহেতু ধনাত্মক আয়নে পরিণত হয়, তার মানে সোডিয়াম প্লাস। দ্যাট মিনস সোডিয়াম কি? সোডিয়াম একটা ধাতু। এটা হচ্ছে পদার্থ হিসেবে সোডিয়ামের একটা প্রপার্টি বা ধর্ম, যে সোডিয়াম একটা ধাতু। আরো একটা ধর্ম আছে সোডিয়ামের, সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে পদার্থ হিসেবে যদি আমি বিবেচনা করি, তখন সোডিয়াম কি করে? পদার্থ হিসেবে বিবেচনা করলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে। আর যে পদার্থ আমরা জানি কি, পদার্থ হিসেবে বিবেচনা করলে যেই সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বিজারক। তাকে আমরা, আমি আবারও বলতেছি, গভীর মনোযোগ সহকারে খেয়াল করো। ঠিক আছে, গভীর মনোযোগ সহকারে খেয়াল করো। সেটা হচ্ছে, তাকে আমরা বিজারক বা রিডিউসিং এজেন্ট বলি। কারণ কি? বিজারক কি করে? বিজারক ইলেকট্রন দান বা ত্যাগ করে। তার মানে সোডিয়ামকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, ধাতু, ঠিক আছে, এটা একটা প্রপার্টি, কিন্তু ইলেকট্রন ত্যাগ করার ফলে ধাতু হয়েছে, মানে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, যে কারণে এটা একটা ধাতু। এটা যেমন ঠিক আছে একটা প্রপার্টি, অন্যভাবে ইলেকট্রন ত্যাগ করার ফলে সোডিয়াম একটা বিজারক বা রিডিউসিং এজেন্ট, পদার্থ হিসাবে একটা কি, একটা বিজারক, সেটাও আমরা বলতে পারি। ঠিক আছে, তোমরা লিখে নাও। আচ্ছা, এখন কথা হইল, যেহেতু কি হয়েছে, এখন খেয়াল করো এই বিক্রিয়াটাতে, এখন আমরা যদি বিক্রিয়ার খাতিরে চিন্তা করি, বিক্রিয়ার খাতিরে এখানে কি হয়েছে? ইলেকট্রনের ত্যাগ হয়েছে বা ইলেকট্রনের ছাড়ন হয়েছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের ত্যাগ, দ্রুত লিখবে, ত্যাগ বা ছাড়ন হয়েছে, সেহেতু এটি একটি কি বিক্রিয়া? আমরা যদি বিক্রিয়ার খাতিরে চিন্তা করি, তখন এটা কি বিক্রিয়া হবে? তখন এই যে ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ কোন বিক্রিয়ার ক্ষেত্রে হয়? জারণ বিক্রিয়ার ক্ষেত্রে হয়। তার মানে দেখো, তার মানে এটি একটি জারণ বিক্রিয়া। আচ্ছা, এতটুকু লিখে না, আমি দেখতেছি যে বোর্ডটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা সবকিছু। হ্যাঁ, সকল কিছু ঠিকভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো খেয়াল করো, সেটা হচ্ছে, দেখো সোডিয়াম কি করছে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে পদার্থ হিসেবে আমরা সোডিয়ামকে বলতে পারি বিজারক। বিজারক কেন? কারণ হচ্ছে আমরা কি দেখছি, বিদ্যান, মানে বিজারক কি করে? বিজারক ইলেকট্রন দান বা ত্যাগ করে। ঠিক আছে, ওকে। তো এখন যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রনের ত্যাগ হয়েছে, কি হয়েছে? বিক্রিয়াটিতে ইলেকট্রনের ত্যাগ হয়েছে, তাহলে আমরা বিক্রিয়া হিসেবে যদি বলি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কারণ কি? কারণ ইলেকট্রনের ত্যাগ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন পদার্থ হিসেবে যদি বলি যে সোডিয়াম হচ্ছে কি, যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে পদার্থ হিসেবে বিবেচনা করলে সোডিয়াম একটা বিজারক। কারণ বিদ্যান, বিজারক কি করে? দান করে ইলেকট্রন। কি দান করে? ইলেকট্রন দান করে। আচ্ছা, আর যদি বলি এখানে কোন বিক্রিয়া হয়েছে, তাহলে ওই যে ন দিয়ে হবে, অর্থাৎ জারণ নাকি বিজারণ? অবশ্যই জারণ। কারণ কি? জারণ মানে ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ, ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ। তাহলে এখানে কি হয়েছে? ছাড়ন হয়েছে, মানে ইলেকট্রনটাকে ত্যাগ করছে বা ছেড়ে দিছে। তাহলে এটা কি? তাহলে বিজারক, এটা একটা কি বিক্রিয়া দিছে? জারণ বিক্রিয়া দিছে। ঠিক আছে, দেখো নামের সাথে একটু সাংঘর্ষিক, কারণ এখানে আছে বিজারণ, এখানে আছে শুধু জারণ। নামের সাথে সাংঘর্ষিক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে বা বেসিকটা ক্লিয়ার থাকলে একদম ইজি। তো আমি আশা রাখতেছি এই টপিকটা আমাদের একেবারে মানে আমি আশা রাখতেছি যে আমাদের সবার এই টপিকটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে
জারণ মান কিভাবে নির্ণয় করে এই বিষয়টা হচ্ছে আমি করব, এখন লিখে দিব। আচ্ছা, এখন কথা হলো জারণ মান নির্ণয় করার ক্ষেত্রে কিছু বেসিক বা সামান্য কিছু কনসেপ্ট আমাদের জানা লাগবে, যে সেগুলো তোমরা আমার সাথে সাথে দ্রুত লিখবে অবশ্যই, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখবে, সেটা হচ্ছে জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয়, ঠিক আছে? তো এখন খেয়াল করো, জারণ মান নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটা করা লাগবে, ধরো আমি একটা কি করতেছি, সংখ্যা রেখা টানতেছি, তোমরাও টানো। তো এইটাকে আমরা ধরলাম 0, ডান দিকে এদিকে ধরলাম +1, এদিকে ধরলাম +2, এদিকে ধরলাম +3, এইভাবে ধরো চলতেছে। বাম দিকে ধরলাম -1, আবার এখানে ধরলাম -2, এখানে ধরলাম যে -3, ঠিক আছে? এখন খেয়াল করো, ধরো এই বেটা ডান দিকে যাচ্ছে, মানে যত প্লাসের দিকে বাড়তেছে, ঠিক আছে? আর এই বেটা বাম দিকে মানে মাইনাসের দিকে বাড়তেছে। এখন খেয়াল করো, তাহলে ডান দিকে ঘটনা যেটা ঘটতেছে, ডান দিকে কি হচ্ছে, প্লাসের দিকে বাড়তেছে, মানে প্লাস মান বাড়তেছে। তাহলে যতই ডান দিকে যাওয়া যাবে ততই, এটা মনে রাখবা, ততই আর হচ্ছে জারণ হবে, ঠিক আছে? অর্থাৎ প্লাস মান যতই বাড়বে তার জারণ হবে। তাহলে এখন কথা হচ্ছে, এটা বেসিক বা কনসেপ্টের আলোকে যদি আমরা চিন্তা করি তখন কি হবে, একদম ইজি। দেখো, জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রনের ত্যাগ। আর আমরা জানি যে ইলেকট্রনের আপেক্ষিক আদান কত, -1, ঠিক আছে? মানে ইলেকট্রনের যে আপেক্ষিক যে চার্জটা সেটা কত, -1, মানে সোজা কথা ইলেকট্রন নেগেটিভলি চার্জড, ঠিক আছে? এখন সাপোজ চিন্তা করো, কোন একটা পদার্থ থেকে যদি ইলেকট্রন যদি চলে যায়, তখন তার কি হয়, তখন তার ওই আয়নটা ধনাত্মক আয়নে পরিণত হয়। এটা তো আমরা দেখছি, সোডিয়ামের উদাহরণ দিয়েই তো দেখলাম, ঠিক আছে? তো যদি ধরো সোডিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, একটা ইলেকট্রন চলে গেছে, এই কারণে একটা মানে পজিটিভলি চার্জ প্লাস হয়েছে, মানে প্লাস মানে শুধু প্লাস মানে +1। যদি আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি তখন কি হবে, দেখো এটা লেখা লাগবে না, জাস্ট হচ্ছে বুঝো। ক্যালসিয়ামের কথা চিন্তা করলে ক্যালসিয়াম 2+ +2 ইলেকট্রন মাইনাস, অর্থাৎ 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখানে জারণ মান কি বাড়তেছে না? জারণ মান এখানে কত, শোনো একটা কথা মনে রাখবো অলওয়েজ, সেটা হচ্ছে চার্জের মানই জারণ মান, ঠিক আছে? চার্জের মানই জারণ মান। তাহলে এখানে চার্জ আছে +2, তাহলে জারণ মান এখানে আমরা +2 বলতে পারি। তাহলে যেহেতু +2, তাহলে আর সোডিয়াম প্লাসে কি ছিল, সোডিয়াম প্লাসে ছিল সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস। দ্যাট মিনস সোডিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে যা জারণ মান সেটা ছিল হচ্ছে +1, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে জারণ মান তার থেকে কি, ক্যালসিয়ামের ক্ষেত্রে জারণ মান তার থেকে বেশি, অর্থাৎ +2। ওকে, তাহলে আমরা বুঝতেছি কি, যে যার মনে করো যে যতই বাম থেকে ডানে যাওয়া হয়, অর্থাৎ যতই প্লাসের দিকে যাওয়া হয় ততই জারণ মান কি হয়, ততই জারণ মান বৃদ্ধি পায়, ঠিক আছে? ঠিক একইভাবে তার উল্টা দিকে যদি আমরা বলি যে যতই বামের দিকে যাওয়া হয় ততই জারণ মান কমে, অর্থাৎ সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বিজারণ হয়। বা সহজ সেন্সে যদি চিন্তা করো যে বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, তাহলে ইলেকট্রন যত বেশি গ্রহিত হবে তত মাইনাস চার্জ কি হবে, বাড়বে। সাপোজ মনে করো যে ক্লোরিন, লেখা লাগবে না, জাস্ট বুঝো, ক্লোরিন কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হলো, ক্লোরাইডে পরিণত হলো। অর্থাৎ এখানে জারণ মান কত, চার্জের মানে জারণ মান -1। আর যদি তোমাদের মনে করো যে এখানে অক্সিজেন চিন্তা করো, অক্সিজেন কি করলো, 2টা ইলেকট্রন করলো মানে গ্রহণ করলো, তখন অক্সিজেন 2- পরিণত হলো। তাহলে এটার জারণ মান কত, -2। তাহলে দেখো যতই কি হলো, যে -1 -2, তাহলে যতই বামের দিকে যাওয়া হচ্ছে ততই কি হচ্ছে, বিজারণ হচ্ছে, বা মাইনাস চার্জ, মাইনাসের পরিমাণটা মানে মাইনাসের পরিমাণটা কি হচ্ছে, বাড়তেছে। তার মানে ডান দিকে গেলে জারণ, ডান দিকে গেলে কি হয়, ডান দিকে গেলে জারণ, তার মানে জারণ মান বৃদ্ধি পায়। অর্থাৎ প্লাস চার্জ যত বাড়বে জারণ মান তত বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর মাইনাস চার্জ যত বাড়বে তত কি হবে, তত হচ্ছে বিজারণ হবে, ঠিক আছে? এটাই হলো ব্যাপার। ওকে, তাহলে এখানে হবে জারণের ক্ষেত্রে, এখানে কি হবে, জারণ মান বৃদ্ধি পায়, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আর এখানে কি নিচের দিকে, এটা কি, এটা হচ্ছে এইদিকে গেলে, বাম দিকে গেলে তখন কি হবে, তখন হচ্ছে বিজারণ। এবং এখানে কি হচ্ছে, পজিটিভ চার্জের পরিমাণ যতই মাইনাস বা নেগেটিভ হচ্ছে ততই কি পজিটিভ চার্জের পরিমাণ হ্রাস পাচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, জারণ মান হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন এটা মুছে দিচ্ছি, না মুছে দেবো কেন, এখন হচ্ছে আমি ওই যে রুলস গুলো লিখতেছি, রুলস গুলোর মধ্যেই হচ্ছে এই বেসিকের ব্যাপারটা এতটুকু ছিল, ঠিক আছে? এখন আমি 3টা রুলস লিখে দেবো, তোমরা সবাই দ্রুত 3টা রুলস আমার সাথে সাথে লিখবে।
1 নম্বর হচ্ছে মৌলিক অবস্থায়। সবাই দ্রুত লিখবে। 1 নম্বর হলো মৌলিক অবস্থায় মৌলিক অবস্থায়, যেমন মৌলিক অবস্থা মানে কি আমি বুঝাই দিতেছি, আগে লেখো তারপর আমি বুঝাই দিচ্ছি। সোডিয়াম, ক্লোরিন, সালফার, তারপর হলো ফসফরাস, দেন হলো হাইড্রোজেন। ঠিক আছে, এরা কি, এদের সকলের জারণ মান 0। সকলের জারণ মান 0, এইটুকু লেখো আগে। তো আমি দেখতেছি যে সবকিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা, তোমরা লেখা কমপ্লিট করো। হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, সেটা হচ্ছে মৌলিক অবস্থায় মানে কি, মানে মৌলিক অবস্থা বলতে বোঝায় যে তোমার বিক্রিয়া কি হয়, মানে বিক্রিয়ায় অংশ নিতেছে না, কোন রকম বিক্রিয়ায় অংশ নিতেছে না, এরকম একটা কন্ডিশন হচ্ছে, এরকম কন্ডিশনটাকেই বলা হচ্ছে মৌলিক অবস্থা। যেমন মৌলিক অবস্থায়, এখন কথা হলো এই মৌলিক অবস্থায় সেটা মৌল হোক কিংবা যৌগ হোক, ঠিক আছে, মৌলিক অবস্থায় অলওয়েজ সেটা মৌল হোক বা যৌগ হোক, তার জারণ মান হচ্ছে 0। যেমন দেখো সোডিয়াম, এত কোনো বিক্রিয়া এখন অংশ নিতেছে না, মৌলিক অবস্থায় আছে, তাহলে এর জারণ মান হচ্ছে 0। ক্লোরিন, এরা অণু হিসাবে আছে, ভালো কথা, ঠিক আছে, কিন্তু বিক্রিয়ায় অংশ নিতেছে না, তখন আমরা বলতে পারবো যে এটার জারণ মান 0। দেখো সালফার S8 এইভাবেই থাকে, ঠিক আছে, তখন মানে ক্রাউন শেপ, ঠিক আছে, হোয়াট এভার, এটা জানার দরকার নাই। সালফার S8 এটা মনে করো যে তোমার কোনো ধরনের বিক্রিয়া অ্যাটেন্ড করতেছে না, অংশগ্রহণ করতেছে না, তাহলে আমরা বলতে পারি যে সালফারের জারণ মান 0। ফসফরাস কোনো রকম বিক্রিয়ায় এখন অংশ নাই, মৌলিক অবস্থায় আছে, অণু হইলে কি হবে, কোনো রকম বিক্রিয়া অংশ নিচ্ছে না, মৌলিক অবস্থায় আছে, তার মানে ফসফরাসের এখানে জারণ মান 0। হাইড্রোজেন কোনো রকম এখানে কি হচ্ছে, বিক্রিয়া অংশ নিচ্ছে না, মৌলিক অবস্থায় আছে, তার মানে এর জারণ মান 0। ঠিক আছে, এখন 2 নাম্বার যেটা দ্রুত লিখবে সবাই, সেটা হচ্ছে ধরো সোডিয়াম প্লাস। এখন কথা হলো এগুলো তো মৌলিক অবস্থায় আছে কিন্তু আলাদাভাবে কোনো চার্জ নাই। এখন ধরো আমার ধরো বেশ কিছু ধরো একটা কোশ্চেন আমাকে দিয়ে দিল যেটা মৌলিক অবস্থায় আছে ঠিকই, কিন্তু উপরে একটা চার্জ দেওয়া আছে, সেক্ষেত্রে জারণ মান কি হবে আমি কিছুক্ষণ আগেই আমি বলছি, তো সেটা আবার 2 নাম্বারটা আমার সাথে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, তো সোডিয়াম প্লাস, এখানে জারণ মান হচ্ছে ধরো +1, ওকে, কমা ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানে জারণ মান হচ্ছে +2, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানে জারণ মান হচ্ছে +3, ওকে। দেন এইটা দ্বারা আসলে বুঝাইছি, মানে মাত্র 3টে উদাহরণ দিছি, এক্ষেত্রে আমি বুঝিয়েছি যে কোন পরমাণুর চার্জই তার জারণ মান, কোন পরমাণুর চার্জই তার জারণ মান। ঠিক আছে, এখন পরেরটায় যাই আমি, সেটা হচ্ছে খেয়াল করো, ধরো আমি লিখলাম, আচ্ছা এখানে কথা হচ্ছে যে এই 2 নাম্বারটা কি, দেখো 2 নাম্বারটাই কিন্তু এরা কোনো বিক্রিয়া করতেছে না, শুধু সোডিয়ামের মতোই আছে, কিন্তু কথা হইলে এখানে সোডিয়াম প্লাস দিয়ে রাখছে, অর্থাৎ উপরে একটা চার্জ আছে, মৌলিক অবস্থা আছে ঠিকই কিন্তু উপরে একটা চার্জ আছে। তো এক্ষেত্রে আমি বলছি কি যে আগে কিছুক্ষণ আগেই বলছিলাম, এই 1 নাম্বারটার আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, তখন বলছিলাম, তো দেখো সেটা হচ্ছে আমি যদি মৌলিক অবস্থায় থাকে অর্থাৎ কোনো বিক্রিয়া করতেছে না কিন্তু আলাদাভাবে চার্জ থাকে উপরে, তাহলে সেই চার্জের মানই হবে ওই পরমাণুটার জারণ মান। সাপোজ সোডিয়াম প্লাস, এখানে জারণ মান +1, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানে তাহলে জারণ মান হচ্ছে +2, অ্যালুমিনিয়াম 3 প্লাস, তাহলে এখানে জারণ মান হচ্ছে +3, এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। তো তারপর 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে দেখো আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি, এটা একটা সমযোজী যৌগ, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সমযোজী যৌগ, ঠিক আছে। তো এখন এটা দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে দেখো টোটাল যৌগের আমরা জানি এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কোনো বিক্রিয়া নাই, মৌলিক অবস্থাতেই আছে যৌগ হিসেবে, কই গেল এই যে যৌগ হিসেবে। তো আমরা দেখলাম কি যে টোটাল যৌগের, আচ্ছা এখানে আগে লেখো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, টোটাল যৌগের জারণ মান 0। আচ্ছা খেয়াল করো, আমরা দেখলাম কি যে এই যে উপরে দেখো কতগুলো অণু দেখছিলাম, তো এদের তো ঠিক আছে বুঝলাম যে সকলের জারণ মান 0 কারণ মৌলিক অবস্থায় আছে। তো HCl এই যে যৌগটা এও তো মৌলিক অবস্থায় আছে, কারোর সাথে বিক্রিয়া করতেছে না,
তাহলে এরও তো কি হবে, জারণ মান অবশ্যই এরও জারণ মান 0 হবে। কিন্তু কথা হইলো কেন হবে একটু বোঝার দরকার আছে, ঠিক না? খেয়াল করো, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, ভালো কথা। তো আমরা এইটাও জানি যে এখানে হাইড্রোজেনের ধরা হয় হচ্ছে +1, হাইড্রোজেনের কথা চিন্তা করতেছি, আর ক্লোরিন ধরা হয় -1। এই +1 -1 কেন ধরা হয় সেটা তোমরা বলতে পারবা? একদম ইজি। সেটা হচ্ছে সমযোজী যৌগের যে আমরা কি জানি, তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্ট আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা কি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন যুগল আছে সেই ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন হাইড্রোজেন আর ক্লোরিন, এদের মধ্যে ক্লোরিনের মনে করো যে হাইড্রোজেন আর ক্লোরিন, ঠিক আছে, এই মনে করো যে তোমার হাইড্রোজেন আর এই মনে করো সাপোজ ক্লোরিন, ঠিক আছে। তো এই হাইড্রোজেন আর ক্লোরিন এদের মধ্যে মনে করো যে ধরো এটা যদি আমি ক্লোরিন বলি, তাহলে এই ক্লোরিনের মনে করো কি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ এর দিকে ইলেকট্রনকে টানার প্রবণতা বেশি। তাহলে ইলেকট্রন যে আমরা জানি কি যে বন্ধন, এই যে বন্ধনগুলো গঠন হয়েছে, সমযোজী বন্ধনের বন্ধন যে গঠিত হয় কার মাধ্যমে গঠন হয়? অবশ্যই ইলেকট্রনের মাধ্যমে গঠন হয়, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের মাধ্যমে যে গঠন হয়েছে বন্ধনগুলো, এই ইলেকট্রনগুলো কি টানতেছে? কে টানতেছে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এই যে ক্লোরিন টানতেছে ওর নিজের দিকে, তাহলে ইলেকট্রনগুলো কি হলো, ওর দিকে চলে আসলো, আর এই পরমাণুটা ধরো দূরে চলে গেল, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো সাপোজ এই ইলেকট্রনগুলো ওর দিকে যে হেলে আসে বা একদম ওর দিকে চলে আসছে, এই কারণে ক্লোরিনের যে চার্জটা সেটা হয় ডেল্টা মাইনাস, যেটা আমরা পড়ে আসছিলাম। আর আর এই যে হাইড্রোজেনের যে চার্জটা ওইটা হয় কি, ওইটা হয় ডেল্টা প্লাস, তার মানে ওটা +1 ধরে, এটা -1 ধরে। এখন কথা হচ্ছে মনে করো সমধর্মী মানে বিপরীতধর্মী, ধরো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি বিপরীতধর্মী চার্জ, ঠিক আছে। আর মনে করো যে মান সেম, তাহলে লব্ধির মান কত হয়? 0 হয়। কিভাবে? একদম সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমরা তো জানি যে বল হচ্ছে ফিজিক্সে, যদি আমরা বলি ফিজিক্সের ভাষায়, বল আমরা জানি যে বল হলো ভেক্টর রাশি, ঠিক আছে। কারণ একে প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন হয়, ঠিক আছে। এখন মনে করো যে তুমি সাপোজ মনে করো যে এখানে একটা আছে, মানে ছোট্ট একটা ধরো বক্সের মতো আছে। এখন এই বক্সটারে ধরো তুমি 10 নিউটন বল দিয়ে এইদিকে ঠেলছো, ঠিক আছে। আর তোমার বন্ধু মনে করো এই বক্সটাকে 10 নিউটন বল দিয়ে তার ঠিক বিপরীত দিকে এই করছে, ঠিক আছে। তখন লব্ধি বল কত হয়? লব্ধি বল অর্থাৎ 10 নিউটনের তুমি ঠেলছো এই দিকে, তোমার বন্ধু ঠেলছে এই দিকে, তাহলে বলের মান সেম কিন্তু দিক বিপরীত। অর্থাৎ এটার যদি আমরা ধরি পজিটিভ সাইন অর্থাৎ এই দিকে, এটার যদি আমরা ধরি নেগেটিভ সাইন অর্থাৎ এই দিকে, তখন কি হবে? তখন লব্ধি হবে 10 + -10, দ্যাট মিন্স 10 - 10 দ্যাট মিন্স 0। তো এই ঘটনাটাই আসলে এখানে ঘটছে যে তোমার এখানে হচ্ছে +1 এখানে -1, তাহলে দেখো ইসের মান সমান, এই যে ইসের মানে চার্জের মান সেম, মানে কনসেপ্টটা অনেকটা এরকমই, যে কারণে রিলেভেন্ট, এই জন্য উদাহরণটা আনা। তো এখানে দেখো, এখানে ধরো 1 এখানে 1, আর চার্জ কি, চার্জ হচ্ছে বিপরীতধর্মী, যে কারণে পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। দ্যাট মিন্স এই কারণে যৌগ হিসেবে যখন মৌলিক অবস্থায় থাকে, এই কারণে যৌগগুলোরা হচ্ছে তোমার টোটাল জারণ মান কি ধরি আমরা? সাধারণত 0 ধরি। তবে সেক্ষেত্রে তবে যদি চার্জ থাকে, সেটা মৌল হোক বা যৌগ হোক, চার্জ থাকলে ওই চার্জের মানে জারণ মান হিসাবে নির্ধারিত হয়। আশা করি এই ব্যাপারটা আমাদের সকলের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে জারণ মান নির্ণয় করার আমি এক্সাম্পল অনেকগুলো প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট একটা নোট লিখতে হবে, সবাই নোটটা লিখে নাও। আচ্ছা, তার আগে আমাকে বলো তো যে এই যে জারণ মান যে আছে, জারণ হোক মানে জারণ বিক্রিয়া হোক বা বিজারণ বিক্রিয়া হোক, এই যে বিক্রিয়া জারণ হোক বা বিজারণ হোক, মানে যেটাকে বলা হয় রেডক্সের রেড দিয়ে হচ্ছে রিডাকশন, আর অক্স দিয়ে হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, দ্যাট মিন্স জারণ বিজারণ বিক্রিয়া, যেটা একই সাথে হয় বা যুগপদ হয়। আমরা বই রিডিং যারা পড়ছি আমরা তো সবাই জানি, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতেছে, এই জারণ বিজারণ বিক্রিয়া ঘটানোর পিছনে মাস্টারমাইন্ড কে? ঠিক আছে, এই কোশ্চেনটা দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, যদি পারো কমেন্টে জানাতে পারো। আচ্ছা আমি বলি, এই জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, যারা পারছো ভালো, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। কথা হচ্ছে এই যে জারণ বিজারণ বিক্রিয়া, এই জারণ বিজারণ বিক্রিয়া ঘটানোর পিছনে মেইন যে মাস্টারমাইন্ড, সেটা হচ্ছে ইলেকট্রন। দ্যাট মিন্স জারণ বিজারণ বিক্রিয়া হওয়ার জন্য ইলেকট্রনের স্থানান্তর হওয়া লাগবে মাস্ট। যদি কোনো বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর না হয়,
তাহলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না বা রেডক্স বিক্রিয়া হবে না। কারণ আমরা দেখছি যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ জারণ হয়েছে যেখানে ইলেকট্রনের ছাড়ন বা ত্যাগ হয়েছে সেখানে, আবার অপরদিকে বিজারণ হয়েছে যেখানে সেখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, এবং এই দুটো একই সাথে ঘটে। পরবর্তীতে আমরা কিছুক্ষণ পরেই আমরা যখন বোর্ডের কোশ্চেন সলভ করতে চলে যাব তখন এই ব্যাপারগুলো একদম আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো আমি একটা নোট লিখে দিচ্ছি, নোটটা সবাই দ্রুত লিখবে যে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য অবশ্যই ইলেকট্রনের অবশ্যই সংশ্লিষ্ট বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হতে হবে। আচ্ছা, তো আমি আশা রাখতেছি এটা তোমরা লিখে নিছো, তোমরা লিখে নাও, যারা লেখো না লিখে নাও। আচ্ছা, আমি আশা রাখতেছি তোমাদের লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। তো এখন আমরা জারণ মান নির্ণয় করব। জারণ মান নির্ণয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যদি জারণ মান নির্ণয় করি, খেয়াল করো এই যে জারণ মান নির্ণয় করার ক্ষেত্রে প্রথম যে উদাহরণটা আমি দিচ্ছি সেটা ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে শুরু করতেছি, এক্সাম্পল নাম্বার ধরো 1, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, আচ্ছা আগে লিখি তারপর বলতেছি। এক্সাম্পলটা ধরো KMnO4, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিভাবে আমি বলি, ধরো MnO4 মাইনাস, এটা হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন, ঠিক আছে। এখন এখানে তাহলে যেহেতু -1, এটা তার মানে এই MnO4 মাইনাস এর চার্জ কত, চার্জ হচ্ছে -1। তাহলে অর্থাৎ আমরা জানি কি যে এই যে চার্জ যেটা আছে এটাই ওর যোজনী, তার মানে যোজনী কত 1, ঠিক আছে। এখন কথা হলো এই যে একযোজি, এই একযোজি একে ধরতে হইলে আবার কি লাগবে, আবার আছে মাইনাস, ঠিক আছে, -1 আচ্ছা, তাহলে এই -1 একে ধরতে, এই আয়নটাকে ধরতে অবশ্যই পটাশিয়াম, আমরা পটাশিয়াম জানি কি পটাশিয়াম একযোজি এবং সেটা ধনাত্মক, ঠিক আছে। তার কথা হচ্ছে একে ধরতে অবশ্যই একটা K+ দিলেই হয়ে যাবে। তো ম্যাঙ্গানেট, তাহলে এখানে ডিল হচ্ছে আসলে একটা নিয়ে K+ MnO4 মাইনাস, তাহলে এই প্লাস আর মাইনাস কাটলাম। তো এই যে একটা নিয়ে যে ডিল হচ্ছে না, এই জন্য আমরা বলি কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওই যে ছোটবেলায় মনে করো যে আমরা যখন ওই ছোট ওই যে কোণের মতো এক ধরনের আইসক্রিম পাওয়া যেত, তো একবার আমি ধরো গেছি, যে বলতেছি যে এই আইসক্রিম কত করে, তখন সে আমাকে বলতেছে যে পার পিস, এরকম কোণের মতো আইসক্রিম, সে বলতেছে যে পার পিস আইসক্রিম 1 টাকা করে, ঠিক আছে, খুব সম্ভবত 1 টাকাই ছিল। তো কথা হচ্ছে সেটা অনেক আগের কথা, হয়তো বা 12-13 বছর আগের কথা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে পার পিস বললো মানে কি 1 পিস, তো এখানে ইলেকট্রনের যে মানে ইলেকট্রনের যে হয়েছিল আদান প্রদান, সেটা মানে এখানে যে এই যে যোজনের যে এটা হচ্ছিল বন্ধনের কারণে, আমরা যে বন্ধনটা দেখছি বন্ধনের মাধ্যমে যে KMnO4 হয়েছে, তো এখানে MnO4 মাইনাস একটা ছিল যোজনী, ওখানেও MnO4 মাইনাস, অর্থাৎ MnO4 মাইনাসের যোজনী ছিল 1 এবং K+ ওর যোজনী ছিল 1, ঠিক আছে। তো একটা ডিল হচ্ছে, এই জন্য আমরা বলতেছি পার, ঠিক আছে, পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ওকে। তো এখন বিষয় হলো সেটা হচ্ছে, এখন আমি বললাম যে এই KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত। এখন কথা হলো এই বিক্রিয়াটা, এখন কথা হলো এই যে KMnO4 এর ম্যাঙ্গানিজের জারণ মান কত, ঠিক আছে। এই প্রবলেমটা আমরা যখন আগে সলভ করতাম সেটা সলভ করতে অনেকেরই আমরা দেখতাম যে ম্যাক্সিমাম টাইম 10 মিনিটের মতো লাগে যেত। সিকিউ তো 3 নম্বর এরকম 3-4 নম্বর এরকম কোশ্চেন মাঝে মধ্যে দেয়, 3 নম্বরে বেশি অনেক সময় আসে। তো কথা হচ্ছে সেটা সলভ করতে আমাদের প্রায় অনেকের 10 মিনিটও লাগে, ঠিক আছে, কিছু কিছু স্টুডেন্টসদের 10 মিনিটও লাগে। কিন্তু কথা হচ্ছে
এইটা আমরা সলভ করবো হচ্ছে নিনজা টেকনিকের মাধ্যমে। যেই কনসেপ্টগুলো আমরা কিছুক্ষণ আগে শিখেছি ওই কনসেপ্ট দিয়ে আমরা নিনজা টেকনিকের মাধ্যমে জাস্ট 10 সেকেন্ডে এটা সলভ করবো। দেখো কিভাবে। আমরা জানি যে কোন একটা যৌগ যদি হয়, সেই যৌগতে আমি যদি সলিউশন করতে যাই, তাহলে সেই যৌগতে আমরা কি জানি, আমরা জানি যে কোন একটা মৌল হোক বা যৌগ হোক, সে যদি মৌলিক অবস্থায় থাকে, অর্থাৎ কোন রকম বিক্রিয়া দিতেছে না, জাস্ট মৌলিক অবস্থায় আছে, সেক্ষেত্রে তার কি হয়, অলওয়েজ সেটা মৌল হোক বা যৌগ হোক, সেক্ষেত্রে তার জারণ মান হয় 0। দ্যাট মিনস এখানে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন একটা অক্সিজেনের জন্য জারণ মান কত হয়, -2 হয়। তার মানে 4টা অক্সিজেনের জন্য হয় 4 দ্বিগুণে 8, দ্যাট মিনস -8, দ্যাট মিনস -8। আর একটা পটাশিয়ামের জন্য জারণ মান হয় হচ্ছে +1। এখন এইখানে আছে -8, এখানে আছে +1। এই সমীকরণটাকে সিদ্ধ করতে ম্যাঙ্গানিজের উপরে কত বসানো লাগবে, জাস্ট +7 বসানো লাগবে। দ্যাট মিনস অতএব আমরা বলতে পারি ম্যাঙ্গানিজের জারণ মান +7। তো খেয়াল করো, এই সেম ব্যাপারটা আমরা করতাম হচ্ছে আগে 10 মিনিটে, আর এখন আমরা করলাম জাস্ট 10 সেকেন্ডে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তবে এখানে একটা কথা আছে, এই যে ট্রিক্সটা আমরা শিখলাম, এই ট্রিক্সটা আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু যখন রিটেনে আসবে তখন 3 নম্বরে যদি রিটেনে আসে এরকম যদি করে রাখছো, তোমার বড় জোর 1 দিতে পারে। ঠিক আছে, এমন আছে 0ও দিয়ে দিতে পারে। তো কথা হচ্ছে, তো ভুলে হচ্ছে 3 নম্বরে যদি আসে সৃজনশীলে, আমি রিপিট করতেছি আবারও, তাহলে ভুলে এই নিয়মে করবা না। তখন কোন নিয়মে করবা, তখন হচ্ছে আমরা আগে যে নিয়মে শিখছি ওই নিয়মে করবা। ঠিক আছে, ওই নিয়মে আমি করে দিচ্ছি এখন, সমস্যা নাই। আর যদি এমসিকিউতে আসে তখন অবশ্যই মনে করো এই নিনজা টেকনিক দিয়ে করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হলো, চলো আমরা তাহলে ম্যাথটা করি। মানে ম্যাথটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে এমসিকিউর জন্য, এখানে লেখা রাখো এমসিকিউ, ফর এমসিকিউ। ওকে, মানে এমসিকিউর জন্য। আর সিকিউর জন্য তাহলে আমরা কিভাবে করব, সিকিউর জন্য এইভাবে করবো। দেখো, একটা পটাশিয়ামের, আমরা জানি যে একটা পটাশিয়ামের জন্য কি হয়, 1 হয়, +1। ঠিক আছে, আর পটাশিয়াম আছে কয়টা, একটা আছে, +1 × 1। এখন যার কি আমরা জানি কি, যে যার জারণ মান চায়, যার জারণ মান বের করতে বলে, তাকে আমরা কি বলি, তাকে আমরা এক্স ধরি, তাকে আমরা এক্স ধরে নিয়ে করি। আচ্ছা, কথা হলো এখানে জারণ মান বের করছে ম্যাঙ্গানিজের, তাহলে ম্যাঙ্গানিজের আমরা এক্স ধরলাম। এখন ম্যাঙ্গানিজ আছে কয়টা, একটা আছে, × 1। এরপর অক্সিজেনের আমরা জানি কি, অক্সিজেনের জন্য জারণ মান হয় কি, -2। এবং অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে 4টা। এবং ইকুয়ালস টু, যেহেতু মৌলিক অবস্থায় আছে, কারোর সাথে বিক্রিয়া করতেছে না, KMnO4, তাহলে ইকুয়ালস টু আমরা বলতে পারি 0। ইকুয়ালস টু আমরা বলতে পারি 0। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে একক, মানে এখানে কি 1 × 1 মানে 1, তারপর হচ্ছে +x, তারপর এখানে কি -2 প্লাস, ওয়েট দেখো, 4 × -2 মানে -8, আর প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট মিনস এখানে -8 ইকুয়ালস টু 0। তাহলে এখন খেয়াল করো, এখানে আছে +1, এখানে আছে -8, তাহলে +1 -8 মানে কি, -7, -7 + x = 0। তাহলে আমি ডানে লিখতেছি, তোমরা হচ্ছে নিচে লেখো। এখান থেকে আমরা বলতে পারি যে x = -7 এর পক্ষান্তর করে এই সাইড নিয়ে গেলে +7। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি যে x = +7। ঠিক আছে, কোশ্চেনে তোমাদের যখন বলবে, এই যে 3 নম্বরের জন্য সৃজনশীল দিবে, অর্থাৎ গরু নম্বরে ধরো খুব সম্ভবত। ঠিক আছে, তখন তোমরা এই নিয়মে করে দিবে। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারি যে ম্যাঙ্গানিজের জারণ মান তোমার +7। ওকে, +7। হ্যাঁ, তো আমরা আরেকটা উদাহরণ করি। আচ্ছা, আরেকটা উদাহরণ করতেছি, দেখো। দেখো, সেটা হচ্ছে 2 নম্বর আরেকটা एग्जांपल দেই, সেটা হচ্ছে ধরো K2Cr2O7। K2Cr2O7 মানে কি, পটাশিয়াম ডাইক্রোমেট। খেয়াল করো, নিনজা টেকনিক অ্যাপ্লাই করি, জাস্ট 10 সেকেন্ড সময় ধরো। ঠিক আছে, তাহলে এটা মৌলিক অবস্থায় আছে, মানে ইকুয়ালস টু 0 লিখতে পারি। ঠিক আছে, তারপর এখানে 7 × 14 মানে একটার জন্য -2, 7টার জন্য -14। ঠিক আছে, -14। আর এখানে কি, এখানে হচ্ছে +2, মানে একটার জন্য +1, তাহলে দুটোর জন্য +2। তাহলে 0 বানাইতে হইলে এখানে যদি আমি +12 দিই, তাহলে কি হয়, +12 +2, দ্যাট মিনস এখানে হচ্ছে +14 আর এখানে -14, তার মানে ইকুয়ালস টু সমান সমান 0 হয়ে গেছে। এখন খেয়াল করো, দুইটা ক্রোমিয়ামের জন্য 12, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য কত হবে, +7। অতএব আমরা এখান থেকে কি বলতে পারি, ক্রোমিয়ামের জারণ মান +7। ভালো কথা। ঠিক আছে, তো কথা হলো এই নিয়মটা কিসের জন্য আমরা অ্যাপ্লাই করব, এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। তাহলে এখন একটু ভুল করেছি, সেটা কি, দুইটার জন্য যদি 12 হয়, একটার জন্য তো +7, একটার জন্য +6। কেন, কারণ দুইটার জন্য যদি 12 হয়, একটার জন্য হবে কি, +12 / 2, দ্যাট মিনস +6। ওকে,
তাহলে এটা হবে হচ্ছে +6। হ্যাঁ, তো এখন খেয়াল করো সেটা হচ্ছে, কিন্তু যদি 3 নম্বরে আসে এমসিকিউ, মানে 3 নম্বরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এমসিকিউর জন্য, সবাই লেখে না, এটা হচ্ছে এমসিকিউতে তোমরা এইভাবে করবা। তাহলে সিকিউতে তাহলে আমরা কিভাবে করব, যখন সিকিউতে বোর্ডে আসবে তখন হচ্ছে আমরা যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ফর্মাল নিয়মে করতে হবে, যে নিয়মটা কিছুক্ষণ আগে করছি। আচ্ছা লিখে নাও, সিকিউতে আসলে দেখো পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, তার মানে এর হচ্ছে চার্জ, মানে জারণ মান হচ্ছে, ধরো আমরা বলতে পারি যে এখানে +1, হ্যাঁ, ইনটু পটাশিয়াম আছে কয়টা, 2টা আছে, ভালো কথা, প্লাস যার জারণ মান, মানে বলছে যে ক্রোমিয়ামের, এই এটাতে কি বলছে, ধরো এখানে তো 0 লিখবে না, এখানে এখানে থাকবে ধরো প্রশ্নতে এরকম যে ক্রোমিয়ামের জারণ মান বের করো, কোশ্চেন লেখো, দ্রুত লিখে নাও, মান বের করো। হ্যাঁ, অথবা এইভাবে আসতে পারে যে কেন্দ্রীয় পরমাণুর, গভীর মনোযোগ দাও, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করো। তো এখন খেয়াল করো কেন্দ্রীয় পরমাণু কিভাবে বুঝবো। হ্যাঁ, সহজ 2টা নিয়ম আছে, মানে তোমাদের লেভেলে বোঝার জন্য সহজ 2টা নিয়ম আছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু মাঝখানে থাকবে, এবং কেন্দ্রীয় পরমাণু মাঝখানে থাকবে, এবং কেন্দ্রীয় পরমাণুর সাধারণত সংখ্যায় কি থাকবে, কম থাকবে। যেমন খেয়াল করো এখানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কি এখানে তোমার মাঝখানে আছে, ভালো কথা, এবং মনে করো সংখ্যাও কম আছে, দেখো অক্সিজেন আছে 7টা, হ্যাঁ এখানে অবশ্য 2টা আছে ঠিক, কিন্তু ক্রোমিয়াম কি হয়েছে, ক্রোমিয়াম যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে ক্রোমিয়াম আছে 2টা, হ্যাঁ, মানে সংখ্যায় তুলনামূলক কম, অক্সিজেনের থেকে তো কম, এটা সমান সমান, এটা আবার এটা সমান সমান হয়ে গেছে, ক্রোমিয়াম মাঝখানে আছে। এই 2টা টেকনিক দিয়ে মনে রাখতে পারো, পরে আরেকটা এক্সাম্পল এলে দিলে হচ্ছে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর কথা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে নাম দিয়ে দেয় যে ক্রোমিয়ামেরটা বের করো, এইভাবে দিয়ে দেয়, কেন্দ্রীয় পরমাণুটা কম দেয়, কেন্দ্রীয় পরমাণু দিলেও তোমরা এই 2টার শর্টকাট অ্যাপ্লাই করবা। শর্টকাট হচ্ছে যে, প্রথম শর্টকাট হলো কি, প্রথম শর্টকাট হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যে হবে সে সাধারণত মাঝখানে থাকবে, ঠিক আছে, এবং তার সংখ্যা কম হবে। যেমন এখানে অক্সিজেন আছে 7টা, হ্যাঁ, এখানে পটাশিয়াম আছে 2টা। আচ্ছা, পরে আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে, এই ব্যাপারটা তোমরা আপাতত নলেজে রাখো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কেন্দ্রীয় পরমাণু বলছে, অথবা মনে করো কি বলছে যে ক্রোমিয়ামের, ভালো কথা। তাহলে এখন ক্রোমিয়াম বা কেন্দ্রীয় পরমাণু এর মনে করো যে একে আমরা কি ধরবো, এক্স ধরবো, এ আছে কয়টা, এ আছে হলো 2টা, ভালো কথা। এবং একটা অক্সিজেনের জন্য আমরা কি জানি, প্লাস মনে করো, হ্যাঁ সূত্রের প্লাস, সমস্যা নেই। একটা অক্সিজেনের জন্য জানি আমরা -2, অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হলো 7টা, ইন্টু 7 ইকুয়ালস টু আমরা কি জানি, এই টোটালটা ইকুয়ালস টু কত, 0, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 × 1 মানে 2, হ্যাঁ, প্লাস মনে করো এখান থেকে আমরা বলতে পারি 2x, আর এখানে -2 × 7 অর্থাৎ -14, আর প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -14 ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো +2, এখানে ছিল +2, আর এখানে -14, দ্যাট মিনস -12, এই সাইডে গেলে +12 হবে, অর্থাৎ 2x ইকুয়ালস টু 12। অতএব x ইকুয়ালস টু বলতে পারি আমরা কি, +6। তো তোমরা সিকিউতে আসলে এইভাবে দিয়ে দিবে, হ্যাঁ, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবে। তারপর লাস্টে এইরকম লাইন দিলে, এন্ডিং লাইন, যে সুতরাং কেন্দ্রীয় পরমাণু বা ক্রোমিয়ামের জারণ মান +6, ঠিক আছে, তাহলে পূর্ণ নাম্বার তোমরা সকলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, তাহলে এখন আমি পরবর্তী ইতে যাচ্ছি, মানে পরবর্তী প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী যে প্রবলেমটা তা সেটা খেয়াল করো, সেটা হচ্ছে তোমাদের পরবর্তী যে প্রবলেমটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। সেটা হচ্ছে Cl2O7 এ তোমার ক্লোরিনের জারণ মান। তো খেয়াল করো এখানে দেখো অক্সিজেন আছে 7টা, ক্লোরিন আছে 2টা, তাহলে কম আছে কে, কম আছে হলো ক্লোরিন। তাহলে ইজিলি বলা যায় যে ক্লোরিন হচ্ছে এখানে কি, ক্লোরিন হলো এখানে কেন্দ্রীয় পরমাণু। আর আগের উদাহরণটা দেই, যেমন ধরো এটা লেখার দরকার নেই, এটা জাস্ট দেখো KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় পরমাণু ধরো আমরা কি বলছি যে ধরো সাধারণত শর্টকাট দিয়ে মনে রাখার জন্য মাঝখানে থাকবে এবং সংখ্যা কম হবে। দেখো অক্সিজেন আছে 4টা, এ আছে একটা, ভালো কথা। এখন কথা হলো এ আছে একটা, এ আছে একটা, আর মাঝখানে কি, মাঝখানে হলো ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজ আমরা ইজিলি বলতে পারি যে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তোমরা সাধারণত এই শর্টকাটটা দিয়েই, এই শর্টকাটটা অ্যাপ্লাই করলেই তোমাদের লেভেলে, মানে এই 2টা শর্টকাট অ্যাপ্লাই করে কেন্দ্রীয় পরমাণু তোমাদের লেভেলে তোমরা বের করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি তাহলে একটা সলিউশন করি। Cl2O7 জাস্ট নিনজা টেকনিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি
মৌলিক অবস্থায় আছে এই যৌগটা, তাহলে অবশ্যই এখানে কি হবে, ইকুয়ালস টু 0 হবে। তাহলে একটা অক্সিজেনের জন্য -2, তাহলে 7টা অক্সিজেনের জন্য মাইনাস কি -14। আর তাহলে এখানে যদি আমি 0 বানাইতে চাই সমীকরণ সিদ্ধ করার জন্য, তাহলে অবশ্যই এখানে কি করতে হবে, +14 দিতে হবে। তাহলে এখন খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে দুইটা ক্লোরিনের জন্য যদি +14 হয়, তাহলে একটা ক্লোরিনের জন্য কত, অবশ্যই +7, +7। আচ্ছা, এখন কথা হইলো, এটা তো আমাদের বিষয় হলো, এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে মূলত এমসিকিউর জন্য। আচ্ছা, তাহলে এখন সিকিউ তাহলে কেমনে করবো, সিকিউর জন্য আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। দেখো, যারটা চাইছে মানে ক্লোরিনেটটা চাইছে, তারা কি ধরবো আমরা, এক্স ধরবো। কয়টা আছে, দুইটা আছে। তারপর হচ্ছে আমরা একটা অক্সিজেনের জন্য কত, -2, আর অক্সিজেন আছে কয়টা, 7টা আছে, ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমরা বলতে পারি 2x, 7 -2 × 7 অর্থাৎ -14, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -14 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর করে লিখতে পারি 2x ইকুয়ালস টু 14। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব x ইকুয়ালস টু 14/2 মানে +7। ঠিক আছে, এইটা হচ্ছে কি সিকিউতে 3 নম্বরে আসলে এইভাবে করবো, লাস্টে লিখে দেবে সুতরাং ক্লোরিনের জারণ মান +7। আর যদি ওই এমসিকিউতে আসে তখন তোমরা ডিরেক্ট এই নিনজা টেকনিক অ্যাপ্লাই করে দিবে, কাহিনী ওখানেই, মানে ম্যাথটা তোমার এমসিকিউটা ওখানেই করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন ব্যাপার হচ্ছে তোমরা এতটুকু লিখে নাও, আর আমি দেখতেছি যে তোমাদের সকল কিছু হচ্ছে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, তোমাদের সকল কিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি এখন বোর্ডের সিকিউ সলভ করতে চলে যাব ইনশাআল্লাহ। তো আচ্ছা, তাহলে আমি এখন বোর্ডের সিকিউ স্টার্ট করতেছি। বোর্ডের সিকিউ স্টার্ট করার আগে আমি জাস্ট তোমাদেরকে আরেকটা এক্সাম্পল লাস্ট প্র্যাকটিস করাই, কেন্দ্রীয় পরমাণুর বিষয়টা ক্লিয়ার করাই দিচ্ছি। দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত, এটা তোমরা দ্রুত লিখবে। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণুর, এটা ধরো একটা প্রবলেম বা কোশ্চেন, জারণ মান কত। তো খেয়াল করো, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, দেখো আমি বলছি কি যে এখন ধরো সলিউশন বা সমাধান করতেছি প্রবলেমটা, আমি তোমাদেরকে কি বলছি যে কেন্দ্রীয় পরমাণুর জন্য তোমরা জাস্ট তোমাদের লেভেলের জন্য জাস্ট দুইটা শর্টকাট মনে রাখবা। সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সাধারণত মাঝখানে থাকে এবং সংখ্যায় কম হয়। তো দেখো, আমি বললাম যে H2SO4 মানে আমরা সবাই জানি সালফিউরিক অ্যাসিড। এখানে তাহলে মাঝখানে কি আছে, সালফার আছে। আচ্ছা, এটা তো চেক করে একটা শর্টকাট না, আরো একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তাহলে কি এর সংখ্যায় কম থাকবে। দেখো, এখানে অক্সিজেন আছে 4টা, ভালো কথা, হাইড্রোজেন আছে 2টা, ভালো কথা। তার মানে অক্সিজেন আর হাইড্রোজেন সালফারের থেকে তুলনামূলক বেশি আছে, তাহলে সংখ্যায় কম কে আছে, সংখ্যায় কম আছে সালফার। ঠিক আছে, আর সালফার মাঝখানে আছে। তাহলে আমরা ইজিলি এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে সালফার হলো কেন্দ্রীয় পরমাণু। তাহলে কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, বলতে পারে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত, এটা আসতে পারে, অথবা কোশ্চেনটা ঘুরে আরেকভাবে দিতে পারে যে সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত। তো তখন তোমরা কি করবা, যে কেন্দ্রীয় পরমাণু এইভাবে আমরা যেই 2 স্টেপ শর্টকাট বলছো, এই শর্টকাট দিয়ে তোমরা ইজিলি সালফারের জারণ মানটা বের করে লাস্টে লিখবে যে সুতরাং সালফার বা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এত। তো এখন আমরা এটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে বের করবো। তোমরা সিকিউর জন্য, আচ্ছা ওটা আমি দেখাচ্ছি, সিকিউর জন্য কিভাবে করবো ওটা আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে মৌলিক অবস্থায় আছে এবং মনে করো সোজা কথা কোনো বিক্রিয়া অংশ নাই, মানে মৌলিক অবস্থা আছে এই যৌগটা, তার মানে কত, জারণ মান কত, 0। তাহলে এখন কি, এখন আমরা লিখতে পারি -8, কেন, কারণ -2 × 4। আচ্ছা, ভালো কথা, এখানে +2 কেন, +1 × 2, তাহলে এখানে -8 +2। তাহলে এখন 0 বানানোর জন্য কি করতে হবে, +6 দেওয়া লাগবে। আমরা তাহলে বলতে পারি কি, অতএব সালফারের জারণ মান +6। ঠিক আছে, এটা কিসের জন্য, এমসিকিউর জন্য। তাহলে এখন আমরা কি করব, সিকিউর জন্য কিভাবে করব, সিকিউর জন্য এইভাবে করব। দেখো, একটা হাইড্রোজেনের জন্য +1, হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, প্লাস যার এইটা বের করতেছি কেন্দ্রীয় পরমাণু বা সালফারের জারণ মান বের করতেছি, তাকে আমরা x ধরবো। তাহলে x ইনটু আছে কয়টা, আছে হলে একটা 1, ঠিক আছে, আছে হচ্ছে একটা, তার মানে x ইনটু 1। ঠিক আছে, তারপর একটা অক্সিজেনের জন্য কত, প্লাস, একটা অক্সিজেনের জন্য হচ্ছে -2,
আছে কয়টা? 4টা আছে, তার মানে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এখানে আমরা বলতে পারি যে +2 + x, এটা কত? আচ্ছা, -2 × 4, তারপর আবার কি লিখলাম, এটা আবার কি দিলাম? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি -8 প্লাসে মাইনাসে, হ্যাঁ -8 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা বলতে পারি যে x, এই যে +2 - 8 মানে কি -6, তাহলে এই সাইডে গেলে +6, তো এটাই তো আনসার। অতএব x ইকুয়ালস টু 6, লাস্টে লিখে দেবো যে সুতরাং সালফারের জারণ মান +6। ব্যাস, আমাদের ম্যাথ হয়ে যাবে এবং আমরা এভাবে লিখে দিলে আমরা পূর্ণ নাম্বার পাবো বোর্ডে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, আমি তোমাদের এখন আমি বোর্ডের সিকিউ ডিরেক্ট সলভ করতে চলে যাব ইনশাআল্লাহ। তো আমি এটা মুছে দিচ্ছি। তো খেয়াল করো, আমি তোমাদের যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা, প্রথম যে বোর্ডের সিকিউটা সলভ করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে আসছে, ঠিক আছে। প্রথম যে সিকিউটা আমি তোমাদেরকে সলভ করাবো এখন সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে আসছে। আচ্ছা হ্যাঁ, রাজশাহী বোর্ড 24 সাল, ওকে। ঠিক আছে, একটু ওয়েট করো। ওকে, খেয়াল করো, সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা সেটা রাজশাহী বোর্ড 24, আমি সংক্ষেপে লিখলাম আরবি 24, রাজশাহী বোর্ড 24 সালে আসছে। এখন দেখো কোশ্চেনটা কি, একেবারে ইজি, এর মতো ইজি প্রবলেম আর পৃথিবীতে নাই। কোশ্চেনটা আমাদের দিছে যে ধরো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটাকে লিখি। ধরো প্রথমে লেখা আছে 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, হ্যাঁ 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা ধরো প্রথমে দেওয়া আছে, ভালো কথা। এরপর পরে আরেকটা ব্যাপার দেওয়া আছে, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, উৎপন্ন হয়েছে কি ধরো A প্লাস পানি, ঠিক আছে। এখন ওরা আমাকে বলছে গরু নাম্বারে যে এ যৌগে সালফারের জারণ সংখ্যা কত, এ যৌগে সালফারের জারণ সংখ্যা কত। আচ্ছা, প্রথমে গ নাম্বারটা সলভ করে দিই, দেন আমরা ঘোরা শুরু করব, ঠিক আছে। আগে গরুটা করি, এ যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, অথবা ধরো এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত, এটা আমি প্রশ্নবোধক দিয়ে এইভাবে লিখলাম। তো দেখো খেয়াল করো, এই যৌগটা বানানোর জন্য আমাদের বিক্রিয়া পারতে হবে। তো বিক্রিয়া তো একদম ইজি, শোনো তোমাদেরকে আমি বলি, তোমরা বই রিডিং দিবা, একদম মনোযোগ সহকারে রিডিং দিবা, ঠিক আছে। কারণ এমসিকিউ এর জন্য বই রিডিং, মেইন বইটা রিডিং দেওয়া লাগে, মনোযোগ সহকারে রিডিং দেওয়া লাগে, ঠিক আছে। তো রিডিং দেওয়ার সময় একটা ব্যাপার খেয়াল করবা, একদম অল্প কিছু বিক্রিয়া আছে 7 নাম্বার চ্যাপ্টারে। এই অল্প কিছু বিক্রিয়া আমি আজকে যেই কনসেপ্টের আলোকে তোমাদেরকে প্রবলেমগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। তোমরা জাস্ট ওই যে অল্প কিছু বিক্রিয়া আছে, এই ক্লাসটা করার পর যখন বই রিডিং দিবা বুঝে বুঝে, তখন দেখবা যে ওই বিক্রিয়াগুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, একদম মারাত্মক ইজি হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো তোমরা ওই বিক্রিয়াগুলো আত্মস্থ করে নিবা, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, কই ছিল এই যৌগের জন্য বিক্রিয়াটা কি করতে হবে, হ্যাঁ এটা আমরা তাহলে সলভ করি। দেখো আচ্ছা, এটা কি কতক্ষণ মুছতে হবে, দেখো বিক্রিয়াটা আমি সমাধান করি। এখানে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা সলিউশন করতেছি। প্রথমে ধরো তোমরা প্রশ্নে বিক্রিয়াটা সমাধান করবে আগে। ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, ঠিক আছে, প্লাস সালফিউরিক অ্যাসিড আছে, হ্যাঁ। এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে দেখো ম্যাগনেসিয়াম, আমরা জানি কি ম্যাগনেসিয়াম কিভাবে করে, আয়ন দিয়ে ক্যাটায়ন আয়ন কিভাবে হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়, ভালো কথা। আর সালফেট আয়ন আমরা সবাই জানি, সালফেট আয়ন হচ্ছে SO4 2-, এটা হলো সালফেট আয়ন।
এখন সালফেট আয়নে কি 2 মাইনাস মানে যোজনী 2, আর ম্যাগনেসিয়াম 2 প্লাসে কত যোজনী 2, তাহলে এই 2 এ 2 একদম ইজিলি মিশে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম সালফেট প্লাস, খেয়াল করো ম্যাগনেসিয়াম সালফেট গুলো এখানে H2 এখানে কি হয় H2O, ঠিক আছে ওকে। তাহলে এখন আমরা কি করব, এই যৌগ কি, এই যৌগ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে। তখন তোমরা বলবে যে অতএব এই যৌগটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। কি বলবে যে এই যৌগটা দেখো এই যৌগটা কি, এটাই তো বলছে যে এই যৌগ, ঠিক না, এটাই হলো এই যৌগ। অতএব এই যৌগটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এই যে দেখো বিক্রিয়া করে এতটুকু বের করার জন্য ধরো আনুমানিক তোমার 3 এর মধ্যে ধরো এখানে ধরো আনুমানিক 1 বরাদ্দ থাকলো বোর্ডে, ঠিক আছে। তো প্রথমে ধাপে কি করতে হবে, বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে এই যৌগটা বাইর করে নিলাম, ঠিক আছে। এখন খেয়াল রাখতে হবে, এখন যে পরের যে ধাপটা প্রসিডিউরের জন্য সাপোজ ধরো 1 নাম্বার আর উত্তরের জন্য 1 নাম্বার, ঠিক আছে, হোয়াটএভার। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা এখন কি করব, এখন যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3 নাম্বারের জন্য আসছে, তাহলে সিকিউর নিয়মে করতে হবে। তো আমরা কি লিখবো এখানে, ধরো কার বলছে এই যৌগ সালফারের, ঠিক না, সালফারের, আচ্ছা ভালো কথা। তো খেয়াল করো ম্যাগনেসিয়ামের জন্য আমরা কি জানি, +2 আছে কয়টা, একটা ইন্টু 1, হ্যাঁ, প্লাস সালফার, সালফারের জন্য আমরা যাকে বের করতে বলছে সালফার, এর আমরা x ধরবো, এবং আছে কয়টা, একটা ইন্টু 1, হ্যাঁ, প্লাস একটা অক্সিজেনের জন্য -2, ঠিক আছে, আছে কয়টা, 4টা আছে অক্সিজেন, তার মানে 4 ইকুয়ালস টু, দেখো মৌলিক অবস্থায় আছে না, এ তো আর বিক্রিয়া করতেছে না, মৌলিক অবস্থায় আছে, ঠিক আছে। এখানে বিক্রিয়া হওয়ার পর ধরো ম্যাগনেসিয়াম সালফেট এর চাইছে, ভালো কথা, এই হওয়ার পর যে ম্যাগনেসিয়াম সালফেট এসে তার সালফার চাইছে, তাহলে মৌলিক অবস্থায় আছে, তার মানে ইকুয়ালস টু আমরা বলতে পারি এই যৌগটা ইকুয়ালস টু 0, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে +2 মানে 2, আর এখানে মনে করো +x, আর এখানে চারদিকে মানে -24 মানে -8, প্লাস মাইনাস মাইনাস, দ্যাট মিনস -8 ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো +2 -8 মানে কি -6, তাহলে অতএব x ইকুয়ালস টু -6 যদি এই সাইডে যায় তাহলে হবে কি +6। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং সালফারের জারণ মান হচ্ছে +6। সুতরাং ম্যাগনেসিয়াম সালফেটে দ্রুত লিখবে, সুতরাং ম্যাগনেসিয়াম সালফেটে সালফারের জারণ মান +6। তো দেখো তোমরা কত সহজে 3 নাম্বার পেয়ে যাইতেছো, ঠিক আছে, এবং ইজিলি কিন্তু এগুলো দিয়ে 3 নাম্বার উঠানো যায়, একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, তো কথা হলো আমি মানে 3 এ 3 উঠানো যায় একেবারে ইজি, ঠিক আছে। তো আমি এখন 4 নাম্বারটা করবো, এতটুকু মুছে দিচ্ছি। ওকে, 4 নম্বরে বলছে যে উদ্দীপকের সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলে অন্যটি নন রেডক্স। আচ্ছা, বিশ্লেষণ করো। ঘ নম্বর বলছে যে একটি রেডক্স মানে কি, রেডক্স মানে হলো জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। মানে রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। একটি রেডক্স এবং অন্যটি নন রেডক্স বিশ্লেষণ করতে বলছে, অন্যটি, তাহলে কিন্তু বিক্রিয়া দিতে হবে মাস্ট, ঠিক আছে। অন্যটি নন রেডক্স বিশ্লেষণ করতে বলছে। তো খেয়াল করো এই ধরনের প্রবলেম করার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা পদার্থবিজ্ঞান হোক বা রসায়ন হোক, ঠিক আছে, তোমরা কি করো একদম সবার শেষে একটা পৃষ্ঠা নাও না রাফ করার জন্য, ওই রাফ পেজটায় তোমরা একটা নিনজা ট্রিক্স অ্যাপ্লাই করবে। যে নিনজা ট্রিক্সটা আমি জারণ মান বের করতে যাই কিছুক্ষণ আগে শিখেছি, ওই নিনজা ট্রিক্সটা তোমরা কি করবে, একদম ওই লাস্টের পেজে তোমাদের একদম যে শেষের পৃষ্ঠাটা আছে যেখানে তোমরা রাফ করো, ওইখানে এই নিনজা ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। তো আমি বিষয়টা দেখাচ্ছি, দেখো। তো প্রথম যে বিক্রিয়াটা কি বলছে, 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন হয়েছে কি 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হলো প্রথম বিক্রিয়া। আর এখানে কি হয়েছে দেখো বাবারা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হয়েছে কি ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, প্লাস পানি। এখন খেয়াল করো, গভীর মনোযোগ দাও। প্রথম যে বিক্রিয়াটা সেখানে কি হয়েছে, তোমরা রাফ পেজে এই যে জিনিসটা করলাম, এটা তোমরা আগে রাফ পেজে যা কনফার্ম হবে। তোমরা প্রথমে রাফ পেজে যে এই দুটো রিঅ্যাকশনের নিনজা ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, ছোট করে অ্যাপ্লাই করে বুঝবে, হ্যাঁ ঠিক আছে, কোনটা রেডক্স মানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া আর কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এরপর সেইটা তোমরা জেনে এসে তারপর সুন্দরভাবে ওটা সাজিয়ে গুছিয়ে একদম টু দ্য পয়েন্ট একুরেটলি লিখবে, এবং ইজিলি একুরেটলি বিক্রিয়া সহকারে লেখার মাধ্যমে দেখবে তোমরা ইজিলি
এই টাইপের কোশ্চেন থেকে 4 নাম্বার তোমরা ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন খেয়াল করো, এই যে ম্যাগনেসিয়াম আছে যে, এটা তো কি মৌলিক অবস্থায় আছে, এটা একটা মৌল, তার মানে এটা আমরা ধরতে পারি 0। অক্সিজেন এটা ধরো অণু, এও তো মৌলিক অবস্থায় আছে, এটা 0 ধরতে পারি। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ হিসাবে এখানে আছে, ঠিক আছে, একসাথে যৌগ হিসাবে। তাহলে আমরা ইজিলি ধরো এখানে কি বলতে পারি যে এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে +2 আর এই অক্সিজেনটা হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করো, গভীর মনোযোগ দাও। এইখানে ছিল ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম কি হয়েছে 0 থেকে +2 হয়েছে, তার মানে জারণ মান বাড়ছে না কমছে? জারণ মান বাড়ছে, জারণ মান বাড়ছে। তাহলে যেহেতু জারণ মান বাড়ছে অর্থাৎ ম্যাগনেসিয়াম কি করছে, তাহলে ইলেকট্রন জারণ মান কেমনে বাড়ে? ইলেকট্রন ত্যাগ করার মানে, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ করেই তো ওর জারণ মানটা বাড়ছে, ঠিক না? তাহলে ইলেকট্রন ত্যাগ করে কে? ইলেকট্রন ত্যাগ করে কোন পদার্থ? সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা দান করে যে পদার্থ, সেটা কোনটা? সেটা হচ্ছে আমরা পড়ছি কি বিদ্যান, মানে বিজারক। তার মানে ম্যাগনেসিয়াম কি এখানে বিজারক। ঠিক আছে, অপরদিকে খেয়াল করো, অক্সিজেন কি হয়েছে? অক্সিজেন ছিল 0, ইলেকট্রন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে -2 হয়েছে, তার মানে এটা কি হয়েছে? আচ্ছা, এখানে তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামটা বলতে পারি বিজারক। ঠিক আছে, কারণ কি? কারণ এ ইলেকট্রন ত্যাগ করছে বা দান করছে, দান করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। অপরদিকে অক্সিজেনটা আমরা বলতে পারি জারক, অক্সিজেনটা জারক বলতে পারি। কেন জারক বলতে পারি? কারণ জারক কি করে? জাগ্রত, মানে জাগ্রত মানে জারক ইলেকট্রন গ্রহণ করে, জাগ্রত মানে জারক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে কে? ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে কে? ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে তোমার অক্সিজেন। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাহলে একে আমরা বলতে পারি জারক অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেন জারক আর ম্যাগনেসিয়াম বিজারক। কিন্তু বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিক্রিয়া কে দিছে? যে ইলেকট্রন ছাড়ছে, তার মানে এইটা হচ্ছে জারণ বিক্রিয়া। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটা জাস্ট বুঝাচ্ছি, তোমার পরীক্ষার খাতায় এরকম বুঝে টিচারের বলার কোনো দরকার নাই, টিচার এমনিই বুঝে। টিচার খালি দেখতে চাই যে তুমি বিক্রিয়াটা জানো কিনা এবং সঠিকভাবে টু দ্য পয়েন্টে একুরেটলি লিখতে পারো কিনা, এই জিনিসটা তোমার টিচার চাবে। তো এই দুটো জিনিস যখন তোমরা দিবে, মানে সঠিক বিক্রিয়াটা দিবে এবং ওই বিক্রিয়াগুলোকে টু দ্য পয়েন্টে লিখবে, তখন তোমাকে টিচার পূর্ণ নম্বর, তোমরা যে যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, পূর্ণ নম্বর তোমাকে টিচার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করো, এখানে অক্সিজেন যে আছে, তাহলে অক্সিজেন থেকে এই যে অক্সিজেন 2- হয়েছে, অর্থাৎ অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই যে জারকের এই বিক্রিয়াটা কি? বিজারণ বিক্রিয়া। জারক যে বিক্রিয়াটা সংগঠন করছে, আর ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার ফলে বুঝলাম যে বিজারক। ঠিক আছে, কিন্তু বিক্রিয়া যেটা হয়েছে ইলেকট্রন দান করার ফলে, অর্থাৎ ইলেকট্রন ছাড়নের ফলে, সেটা কি? সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর এখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে ফলে এটা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আর পদার্থ হিসাবে যে গ্রহণ করছে সে হচ্ছে জারক, আর যে ত্যাগ করছে সে হচ্ছে বিজারক। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি। তাহলে আমরা ইজিলি বুঝলাম যে এইখানে কি হলো, এইখানে এই যে ইলেকট্রনের যে মানটা, খেয়াল করো, গভীর মনোযোগ দাও। এখানে ইলেকট্রনের যে মানটা, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এখানে ছিল 0, এখানে হচ্ছে +2, এখানে ছিল 0, এখানে হচ্ছে -2। আচ্ছা, তাহলে আমরা এইটা দেখি। এখানে ম্যাগনেসিয়াম ধরো +2, অক্সিজেন -2, হ্যাঁ, এখানে ধরো সালফেট -2, সবাই জানি আমরা, ম্যাগনেসিয়াম +2, হ্যাঁ, এখানে হাইড্রোজেন +2, ম্যাগনেসিয়াম অক্সিজেন -2, ভালো কথা। এখানে সালফার -8, আচ্ছা, এখানে তো সালফেট, খেয়াল করো, এখানে হাইড্রোজেনের জন্য +2 আর সালফেটের জন্য SO4 2- মানে -2। তাহলে খেয়াল করো, গভীর মনোযোগ দাও, ম্যাগনেসিয়ামের জন্য এখানে ইলেকট্রন ছিল 2টা +2, আবার এখানেও ম্যাগনেসিয়ামের জন্য ইলেকট্রন হচ্ছে +2। তার মানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়ামে কোনো পরিবর্তন হয় নাই। আবার খেয়াল করো, অক্সিজেন এনে ছিল -2, আবার এনেও অক্সিজেন হলো -2। ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম কনসেপ্ট বা বেসিকের আলোকে, যে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া হইতে হলে মাস্ট ইলেকট্রনের আদান প্রদান হইতে হবে। ঠিক আছে, না হলে তো জারণ বিজারণ বিক্রিয়া হবে না বা রেডক্স বিক্রিয়া হবে না। তো এখানে কি কোনো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? সব তো সেমই, হাইড্রোজেন আছে Na+2, NO+2, হয় নাই। তাহলে আমরা ইজিলি বলতে পারি, তোমরা এইভাবে ধরো, এইভাবে লিখে, আচ্ছা, তোমরা তো এখানে ধরো তোমরা রাফের পৃষ্ঠে শিওর হয়ে আসছো যে কোনটা রেডক্স আর কোনটা রেডক্স না। এরপর তোমরা সুন্দরভাবে সাজায় গুছায় লিখবা, যে ধরো মনে করো এইটা রিয়াকশন দিবা, তারপর ধরো তোমরা এখানে লিখবা যে ম্যাগনেসিয়াম কি হয়েছে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ +2 ইলেকট্রন মাইনাস। ঠিক আছে, আর তাহলে তোমরা এখানে কি বলবা, যেহেতু এখানে কি হয়েছে ইলেকট্রন ত্যাগ হয়েছে, তাহলে ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ। ইলেকট্রনের ত্যাগ মানে হচ্ছে জারণ। ইলেকট্রনের ত্যাগের যে রিঅ্যাকশনটা, সেই বিক্রিয়াটার নাম কি? সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। তোমরা এখানে লিখবে যে জারণ অর্ধ
বিক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে, এবং লিখে দিবে যে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। আয়নে, সবাই দ্রুত লিখবে, পরিণত হয়, অর্থাৎ এখানে কি হয়, জারণ অর্ধবিক্রিয়া হয়। হ্যাঁ, আচ্ছা, আর এই যে ম্যাগনেসিয়াম ছিল ধাতু ছিল, আর যখন ম্যাগনেসিয়াম 2+ এইটাতে পরিণত হচ্ছে তখন আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, অপরদিকে, হ্যাঁ, অপরদিকে তোমার এখানে কি হয়েছে, আচ্ছা এইটা তো পরে লিখি আমি, মানে এইটার সাথেই সম্পৃক্ত। জারণ অর্ধবিক্রিয়া তো আমি লিখলাম, এখন তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই বিজারণ অর্ধবিক্রিয়া হবে, কারণ জারণ হলে তো অবশ্যই বিজারণ হইতে হবে। এই কোশ্চেনটা খুবই পপুলার, যে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া যুগপদ হয়, মানে একসাথে হয়। এই জিনিসটা অনেক কোশ্চেনে জানতে চাই। ধরো এই কোশ্চেনটা এইভাবে আসতে পারতো, তোমার একটা রেডক্স অন্যটি নন রেডক্স, এভাবে না দিয়ে লিখতে পারতো যে একটি বিক্রিয়া রেডক্স এবং সেই বিক্রিয়াটা যুগপদ হয়, বা এভাবে বলতে পারতো যে একটি বিক্রিয়া আছে এই দুইটার মধ্যে, যে বিক্রিয়াটা জারণ বিজারণ এবং সেটা যুগপদ হয় বা একই সাথে হয়, এরকম কোশ্চেনটাও দিতে পারতো। তখন আমরা ওই রাফে এইটা বাইর করে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, এটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। তখন আমরা সুন্দরভাবে এই ব্যাখ্যাটা দিতাম যে জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে এবং একই সাথে বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে। চলো দেখে আসি কিভাবে বিজারণ অর্ধ বিক্রিয়া হয়। বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়? বিজারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ, অর্থাৎ অক্সিজেন আছে, এ কি করে 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হয়। ঠিক আছে, তো এটা কি বলবো? এটা বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। তো দেখো, একই বিক্রিয়ার মধ্যে একটা হয়েছে জারণ, আবার একই বিক্রিয়ার মধ্যে একটা হয়েছে বিজারণ, অর্থাৎ একই সাথে হয়েছে বা যুগপদ হয়েছে। ঠিক আছে, কাজেই আমরা বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপদ হয়, যদি কোশ্চেনটা ঘুরে ওইভাবে দিত। তো এখানে আমরা বলছি যে রেডক্স এবং অন্যটি নন রেডক্স। ঠিক আছে, তাহলে রেডক্স হচ্ছে এইটা, কারণ কি? কারণ হচ্ছে এই যে এই বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে যেহেতু এই বিক্রিয়ায়, সবার লাস্টে কনক্লুডিং এইভাবে আমরা দিব যে যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, সুতরাং এই বিক্রিয়াটি একটি রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। অপরদিকে এই যে অন্য আর একটা বিক্রিয়া আছে, এই যে বিক্রিয়াটা, যেখানে এখানেও ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যে বিক্রিয়াটা পরে লিখলাম, ওটাতে আমি দেখাই দিলাম যে কোন ইলেকট্রন আদান প্রদান হয় নাই। তো তোমরা লিখবে যে ওই বিক্রিয়াটা আগে লিখবে, বিক্রিয়াটা কমপ্লিট করবে আগে, যে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম সলভেট প্লাস পানি। ওটাতে তারপর লিখবে যে যেহেতু এই বিক্রিয়াটায় কোনো ইলেকট্রন আদান প্রদান হয় নাই, সুতরাং এটা কোনো রেডক্স বিক্রিয়া না, বা এটা একটা নন রেডক্স বিক্রিয়া। ব্যাস, তোমরা এইভাবে টু দ্য পয়েন্টে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখবে এবং ব্যাখ্যা দিবে একুরেটলি। তোমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা একদম পূর্ণ নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি এখন কি করব, বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখন পরে সিকিউ সলভ করতে চলে যাব। আচ্ছা, এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ড 2023 সালে আসছে। যশোর বোর্ড 2023 সালে আসছে। তো আমি সংক্ষেপে লিখতেছি JB23। হ্যাঁ, কোশ্চেনটা দেখো কি, সেটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে গরু নাম্বারটা সলভ করে দেবো, কারণ ঘোড়া নাম্বার তোমরা পারো, এই ধরনের ব্যাখ্যা আমি আগেও দিয়ে আসছি আগের ক্লাসে। তো দেখো, ওরা বলছে যে 2 নং বিক্রিয়াতে দেখা হচ্ছে জারণ বিজারণ যুগপদ ঘটে। তাহলে 2 নং বিক্রিয়াটা আমরা লিখতে হবে। 2 নম্বর বিক্রিয়াতে ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে জিঙ্ক প্লাস কপার সালফেট। ঠিক আছে, জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন কথা হলো, ওরা আমাদের বলছে যে দ্রুত লিখবে, যে দেখাও যে মানে এই 2 নং বিক্রিয়াতে দেখাও যে জারণ বিজারণ যুগপদ ঘটে। ঠিক আছে, তো এটা তো তোমরা কোশ্চেনে পেয়েই যাবে ইনশাআল্লাহ। তো এখন খেয়াল করো, আমাদের যে কাজটা সেটা কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ওই একদম লাস্টের পৃষ্ঠায় চলে যেতে হবে, রাফের পৃষ্ঠায়। ওখানে যে দ্রুত করে রাফ করে আমাদের দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, কিভাবে কি হইতেছে, আসলে কিনা রেডক্স বিক্রিয়া কিনা এবং কিভাবে কি করতেছে, ওই আলোকে আমরা ব্যাখ্যা দিব। তো কথা হচ্ছে ওই জায়গায় যে নিনজা টেকনিকটা কেমন অ্যাপ্লাই করবো। দেখো, জিঙ্ক মৌলিক অবস্থায় আছে, তাহলে আমরা 0 বলতে পারি।
কপার সালফেট, আমরা জানি সালফেটের ক্ষেত্রে -2, কপারের ক্ষেত্রে +2, কারণ এরা ইকুয়ালস টু 0 করতে হলে -2 +2 মিলিয়ে তো ইকুয়ালস টু 0। আচ্ছা, যে কনসেপ্টে শিখছি কনসেপ্টের আলোকে নিনজা টেকনিক অ্যাপ্লাই করতেছি এখন, আলহামদুলিল্লাহ। তো সালফার যেটা আছে এটা হচ্ছে -2, এটা হচ্ছে কি +2, কারণ +2 -2 মিলিয়ে ইকুয়ালস টু 0, আর কপার হলো এখানে 0। এখন খেয়াল করো, গভীর মনোযোগ দাও। এইখানে ছিল জিঙ্কের ক্ষেত্রে 0, এইখানে জিঙ্ক হয়ে গেছে +2, অলওয়েজ বিক্রিয়ক থেকে নিবা। তাইলে এখানে জিঙ্ক কি হইছে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন ছাইরা দিছে, যে কারণে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়া কে দেয়, জারণ বিক্রিয়া অলওয়েজ বিজারক দেয়। কারণ কি দেখো একই সাথে কিন্তু মিলে যাচ্ছে, নামটা একটু সাংঘর্ষিক, নামটা সাংঘর্ষিক কিন্তু কনসেপ্ট একদম ইজি। ঠিক আছে, আমরা জানি যে বিদান মানে বিজারক ইলেকট্রন দান করে, অর্থাৎ বিজারক এখানে কি করছে, ইলেকট্রন দান করে তো পজিটিভ বা প্লাসে পরিণত হয়েছে। এক্স্যাক্টলি। অপরদিকে বিক্রিয়া যেটা হয়েছে জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, সেখানে কি হয়েছে, ইলেকট্রন ত্যাগ করে তো +2 তে পরিণত হয়েছে। ওকে, আমি আশা রাখতেছি তোমাদের ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে দেখো, অপরদিকে কপার সালফেটের, এই যে কপার সালফেটের কপার ছিল +2, ঠিক আছে, হয়ে গেছে 0। তার মানে কি, তার মানে অবশ্যই সে ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার ফলে এটা মানে ইলেকট্রন গ্রহণ করার ফলেই তো এই প্লাস চার্জ কমে 0 হয়েছে। অর্থাৎ কি, ওই যে আমি যে কিছুক্ষণ আগে সংখ্যা রেখা টাইনে দেখাইছিলাম, অর্থাৎ প্লাস মান কমছে, তার মানে কি জারণ মান হ্রাস পাইছে, দ্যাট মিন্স বিজারণ হয়েছে। তার মানে এই বিক্রিয়া কি, এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমরা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে রাফ পৃষ্ঠা থেকে সবকিছু ক্লিয়ার করে আসবে, তারপর তোমরা সাজায় গোছায় সুন্দরভাবে লিখবে। ঠিক আছে, খাতা থাকতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ। ওকে, তো এখন খেয়াল করো, তাহলে সলিউশনে যা প্রথমে লিখবে যে সলিউশনে যা তোমরা প্রথমে লিখবে যে, তোমরা ধরো বিক্রিয়াটাই ধরো দেখে দেখে লিখলা, জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। এখন তুমি যদি এইখানে যদি উপরে লেখা দাও, এটা যদি তুমি লেখা দাও কোনো সমস্যা নাই, যে জিঙ্ক আছে 0, এখানে জিঙ্ক আছে +2 -2, কপার 0, ঠিক আছে, কপার +2 -2, হ্যাঁ 0 +2 -2 +2 -2 0। হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি তোমরা পরীক্ষার খাতায় এইভাবে বিক্রিয়া করে লেখা দাও, আর যদি তুমি এইভাবে টান দিয়েও বুঝাও স্যার রে, কোনো সমস্যা নাই, তোমার নাম্বার কাটবে না। ঠিক আছে, স্যার বুঝবে যে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+, তার মানে এখানে কি হয়েছে, ইলেকট্রন ত্যাগ করছে, মানে ইলেকট্রন ত্যাগ বা জারণ হয়েছে, মানে জারণ মানে ছাড়ন। আর কপার এখানে কি হয়েছে +2, এখানে হচ্ছে 0, দ্যাট মিন্স এখানে হচ্ছে বিজারণ। ওকে, এইটুকু তুমি দেখাই দিতে পারো, সমস্যা নাই। তুমি লিখতে পারো যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়, সুতরাং এটা লিখে নেবে যে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়, সুতরাং বিক্রিয়াটি কি, সুতরাং বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া, একটি রেডক্স বিক্রিয়া। ভালো কথা। এখন খেয়াল করো, সেটা হচ্ছে তাহলে এখন আমাকে রেডক্স বিক্রিয়া হইতে হলে যে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া দেখান লাগবে, তো সেটা আমরা দেখাই দিই। চলো, তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া কি কি আছে, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, কে দেয়, বিজারক দেয়। তাহলে বিজারক হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক কি করবে, ইলেকট্রন ছাড়বে, মানে ইলেকট্রন ত্যাগ করবে। কারণ কি, বিদ্যান যে বিজারক সে ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, তাহলে জিঙ্ক কি করছে, 2টি ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। ঠিক আছে, এই কারণে এটা বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, এটুকু লিখে নাও তোমরা। বাংলায় ব্যাখ্যা দিতে পারো যে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, যে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হয়। আচ্ছা, ঠিক আছে, তো আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করো, তারপর আমাকে তো বিজারণ অর্ধ বিক্রিয়া দিতে হবে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া কে দেয়, আমরা জানি বিজারণ অর্ধ বিক্রিয়া দেয় হচ্ছে জারক। ঠিক আছে, জারক কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, ভালো কথা। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া,
তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া কে দিবে? জারক দিবে। তাহলে জারক কে? জারক মানে যে ইলেকট্রন গ্রহণ করে, কে গ্রহণ করছে? কপার। তার মানে কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন মাইনাস উৎপন্ন হয় কপার। ঠিক আছে, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন উৎপন্ন হয় কপার। অর্থাৎ কি হয়েছে? কপার 2 প্লাস আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কপার 2 প্লাস আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এখন তোমরা লিখতে পারো, এখন তোমরা লিখবে কি যে যেহেতু এই বিক্রিয়া একই সাথে জারণ অর্ধবিক্রিয়া হয়েছে এবং অর্থাৎ যেহেতু এই বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান হয়েছে, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয়েছে, অর্থাৎ জারণ ও বিজারণ হয়েছে একই সাথে বিক্রিয়া, জারণ মানে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া একই সাথে সংঘটিত হয়েছে। সুতরাং এবং কেন একই সাথে সংঘটিত হয়েছে? কারণ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, মানে বিক্রিয়ক থেকে একটা কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন ছাড়ছে, মানে ইলেকট্রন ছাড়নকে জারণ, অর্থাৎ জারণ হয়েছে একটা বিক্রিয়কের আর একটা বিক্রিয়কের মনে করে ইলেকট্রন, আর একটা বিক্রিয়ক কি করছে, আর একটা বিক্রিয়ক মনে করে ইলেকট্রন গ্রহণ করছে। তাই যে গ্রহণ করছে সে কি, সে হচ্ছে সেই গ্রহণ করে যে বিক্রিয়া দিছে সেই বিক্রিয়াটা হলো বিজারণ। তাই বলবা যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যেহেতু জারণ ও বিজারণ সংঘটিত হয়েছে, জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া, সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা রেডক্স বিক্রিয়া। এবং সুতরাং রেডক্স বিক্রিয়া একই সাথে জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া হওয়ার ফলে আমরা বলতে পারি যে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ সংঘটিত হয় বা একই সাথে সংঘটিত হয়। ব্যাস, এইভাবে তোমরা বিক্রিয়া সহকারে একদম একুরেটলি লেখার মাধ্যমে, আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা প্রত্যেকে যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা পূর্ণ নাম্বার পাবে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, আমি এখন যে কাজটা করব, পরের সিকিউতে চলে যাচ্ছি। পরের সিকিউটা আসছে হচ্ছে তোমার বরিশাল বোর্ডে আসছে 2023 সালে। হ্যাঁ ঠিক আছে, দেখো পরের সিকিউটা আসছে বরিশাল বোর্ড 2023 সালে আসছে। আচ্ছা, দেখো কোশ্চেনটা খেয়াল করো। কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 2023, দ্যাট মিনস বিবি সংক্ষেপে লিখলাম আমি 23। আচ্ছা, কোশ্চেনটা ধরো দুইটা পাত্র দেওয়া আছে, এই একটা পাত্র, না তিনটা পাত্র দেওয়া আছে, দুই নম্বর পাত্র, এটা ধরো 1 নম্বর পাত্র, এটা মনে করো 2 নম্বর পাত্র, আর একটা পাত্র দেওয়া আছে মনে করো যে এটা 3 নম্বর পাত্র। ঠিক আছে, এখন কথা হইলো এর মধ্যে ধরো প্রথমটাতে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া আছে। আমরা সবাই জানি কি সোডিয়াম হাইড্রোক্সাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার, তীব্র ক্ষার নাকি দুর্বল ক্ষার? তীব্র ক্ষার। আচ্ছা, এরপর পরেরটা দেওয়া আছে ফেরাস সালফেট FeSO4, ফেরাস সালফেট দ্রবণ। পরেরটায় দেওয়া আছে HCl দ্রবণ। আচ্ছা ভালো কথা, এখন ওরা মানে বলছে 1 ও 2 নং দ্রবণের মিশ্রণে উৎপন্ন লবণের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। ঠিক আছে, 1 ও 2, 1 প্লাস 2 এই দুটোর মিশ্রণ করার ফলে যেই লবণ পাইছি সেই লবণের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। তাহলে কি করতে হবে? বিক্রিয়া ঘটানো লাগবে। তাহলে প্রথমটা আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পরেরটা কি আছে ফেরাস সালফেট। ঠিক আছে, এখন কথা হইলো খেয়াল করো, এই যে সালফেট আছে, আমরা সালফেট আয়নটা কিভাবে লিখি? SO4 2-, তার মানে সালফেটের চার্জ, এই যে 2- যে আছে এটাই তো সালফেটের যোজনী। চার্জ সংখ্যায় কি হয়? চার্জ সংখ্যায় যোজনী হয়। ঠিক আছে, চার্জ সংখ্যা যেহেতু এই ক্ষেত্রে যদি চার্জ থাকে, খেয়াল করবা, গভীর মনোযোগ দাও, যদি চার্জ থাকে তাহলে চার্জ সংখ্যায় যোজনী হয়। তাহলে এখানে চার্জ আছে -2, তার মানে যোজনী কত? যোজনী হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখন কথা হইলো, অর্থাৎ আমরা যোজনীরা হাতের সাথেও তুলনা করতে পারি। ঠিক আছে, অর্থাৎ দুইটা, মানে সোজা কথা দুইটা হাত। আর খেয়াল করো
সোডিয়াম যে আছে, সোডিয়াম হচ্ছে কি, আমরা জানি যে সোডিয়াম হলো একযোজী, সোডিয়াম প্লাস যদি কনসিডার করো, সোডিয়াম হচ্ছে একযোজী। তাহলে একটা হাত ধরো, চিন্তা করো, তাহলে একটা হাত দিয়ে তো দুইটা হাত ধরতে পারবে না। তাহলে এখানে সোডিয়াম কয়টা লাগবে, গভীর মনোযোগ দাও, সোডিয়াম লাগবে দুইটা, অর্থাৎ দুইটা সোডিয়াম দিয়ে মানে সোজা কথা হচ্ছে এরা মানে লবণটা গঠন করবে। তার মানে সোডিয়াম আছে দুইটা, একটা দুইটা, এটা জাস্ট বোঝার স্বার্থে আমি এইভাবে লিখছি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি তোমার এখানে দুইটা সোডিয়াম আছে, তার মানে বলতে পারি আমরা Na2, হ্যাঁ, আর এখানে SO4, ঠিক আছে। আর এখানে এই যে একটা প্লাস দুইটা প্লাস, ধরো সোডিয়াম 2+, আর এখানে SO4 2-, তাহলে পরস্পর দুইটা বিপরীতধর্মী চার্জ, অবশ্যই আকর্ষণ আছে। তাহলে এখন কত হলো +2, এই এটা কাটা, তাহলে আচ্ছা এটা কাটা না, আসলে অ্যাকচুয়ালি দুইটা সোডিয়াম, যে এটা দুইটা সোডিয়াম লিখতেই হবে মাস্ট, Na2SO4, এটা আমি উইথড্র করে নিলাম কথাটা, ঠিক আছে, এটা মুছে দাও। তো এইটার নাম হচ্ছে সোডিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা হবে সোডিয়াম সালফেট। তাহলে এখন কথা হইলো দুইটা সোডিয়ামের জন্য, আচ্ছা সমতা পরে করতেছি, আচ্ছা না এখনই সমতা করি। তাহলে এখানে দেখতেছো দুইটা সোডিয়াম, তাহলে এখানে সোডিয়াম দুইটা লাগবে না, তো 2 দিছি, ঠিক আছে। আর সালফেট ধরো কয়টা আছে, সালফেট আছে একটা, এখানেও সালফেট আছে একটা, ওকে সমস্যা নাই। আর মনে করো হ্যাঁ OH আছে কয়টা, দুইটা, তাহলে আমরা বলতে পারি Fe, এখানে OH আছে কয়টা, দুইটা, OH2। এখন সল্ট কোনটা, এই যে সোডিয়াম সালফেট, এটাই তো সল্ট, ঠিক না, এটাই তো সল্ট, তাহলে সোডিয়াম সালফেট না, তাহলে এখানে আমরা লিখবো Na2SO4 মানে সোডিয়াম সালফেট। তাহলে এখানে কি বলা যায়, সোডিয়ামের একটার জন্য +1 আছে কয়টা সোডিয়াম, 2, প্লাস কেন্দ্রীয় পরমাণুকে দেখো, আমি বলছিলাম কি যে কেন্দ্রীয় পরমাণুর জন্য তোমরা জাস্ট দুইটা শর্টকাট মনে রাখবে, তাইলেই হবে ইনশাআল্লাহ। একটা শর্টকাট হচ্ছে কি, যে কেন্দ্রীয় পরমাণুটা সাধারণত মাঝখানে থাকবে, মাঝখানে কি আছে, ডানে আছে অক্সিজেন, বামে আছে সোডিয়াম, মাঝখানে আছে সালফার, এবং যে কেন্দ্রীয় পরমাণু তার সংখ্যাটা কম থাকবে। তাহলে সংখ্যা কে আছে তুলনামূলক কম, সালফারের, কারণ হচ্ছে অক্সিজেন আছে 4টা, সোডিয়াম আছে 2টা, তাহলে সালফার আছে কয়টা, একটা। তাহলে কেন্দ্রীয় পরমাণু আমরা ইজিলি দুইটা শর্টকাটের সাথে মিলে যাচ্ছে সালফার, তাহলে আমরা সালফারের কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করব, ঠিক আছে। তাহলে প্লাস কেন্দ্রীয় পরমাণু X, তাহলে আছে কয়টা, আছে হচ্ছে একটা, ইনটু 1, আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, প্লাস একটা অক্সিজেনের জন্য -2, অক্সিজেন আছে হচ্ছে 4টা, ইকুয়ালস টু 0। কারণ কি, কারণ হচ্ছে মৌলিকভাবে আছে, এই কারণে ইকুয়ালস টু 0, ঠিক আছে। সেটা যৌগ হোক বা মৌল হোক, মৌলিক অবস্থায় থাকলেই তারে আমরা বলতে পারি টোটাল মৌলটা বা টোটাল যৌগটা এর মান 0, মানে জারণ মান 0, ঠিক আছে। অপরদিকে যদি চার্জ থাকে, যেমন কিছুক্ষণ আগেই আমরা একটা করলাম, চার্জ থাকলে ওই চার্জের মানটাই হচ্ছে জারণ মান ধরা হয়, ঠিক আছে, ধরে ম্যাথ করা হয়, ওকে। তো দেখো, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 2 + x - 8 = 0, অতএব x এখানে তোমার -6, তাহলে x +6। সুতরাং সোডিয়াম সালফারের জারণ মান কি, +6। সুতরাং সোডিয়াম সালফেটে সালফারের জারণ মান +6। আশা রাখতেছি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন খেয়াল করো, আমি পরের যে ম্যাথটা সেটাতে যাচ্ছি। তো এইটা বলছে হচ্ছে গরু নাম্বার, হ্যাঁ। আর এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো ঘোড়া নাম্বার। সেটা হলো কি, সেটা হচ্ছে ঘোড়া নাম্বার, ঠিক আছে। দেখো ঘোড়া নাম্বারে কি বলছে, ঘোড়া নাম্বারে বলছে 1-এর সাথে 3, হ্যাঁ 1-এর সাথে 2, মানে 2 ও 3 নং দ্রবণে 1 নং দ্রবণ পৃথকভাবে যোগ করছে, মানে বুঝছি 1 নং 2 নং এর সাথে যোগ করছে, মানে 1 + 2 যোগ করে একটা রিয়াকশন ঘটাইছে। আচ্ছা, আর একটা হচ্ছে 1-এর সাথে 3 যোগ করে রিয়াকশন ঘটাইছে, এবং বলছে যে রিয়াকশনটা একই রকম কিনা, ঠিক আছে। খুব মানে ভালো একটা কোশ্চেন। তো চলো আমরা সলভ করি। খেয়াল করো, প্রথম যে রিয়াকশনটা 1-এর সাথে 2, সেটা তো কিছুক্ষণ আগেই করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ফেরাস সালফেট উৎপন্ন হয়েছিল কি, সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস Fe, OH আছে কয়টা, 2টা, অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড, ঠিক আছে। এখন খেয়াল করো, সেটা হচ্ছে
এই যে ফেরাস হাইড্রোক্সাইড যে আছে না, এ আসলে অদক্ষেপ দেয় এবং এর অদক্ষেপের রংটা হয় হলো সবুজ। কি রং হয়? সবুজ হয়। কাজে এই বিক্রিয়ার ফলে যেহেতু অদক্ষেপ সৃষ্টি হয়, আমি তোমাদেরকে কি বলছি যে এই বিক্রিয়া দিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো একদম সহজ রিয়াকশন। তোমাদের বইয়ে আমি যে কনসেপ্টগুলো শিখেছি কেমনি কি হয়, ওই কনসেপ্টগুলো তুমি যদি বুঝে থাকো, আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমাদের বইয়ে আমি বলছিলাম কি যে অল্প কিছু রিয়াকশন আছে, ওই অল্প কিছু রিয়াকশন দিয়ে ঘুরে ফিরে বোর্ডের কোশ্চেনগুলো হয়। তুমি যদি আজকে আমি যা পড়াইতেছি এই রিয়াকশনগুলো যদি তুমি কনসেপ্টগুলো ক্লিয়ারভাবে বুঝে থাকো, তাহলে এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তুমি বোর্ডের ওই তুমি মেইন বুকের ওই অল্প কিছু রিয়াকশন তুমি একদম ইজিলি আত্মস্থ করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তখন তোমাকে বোর্ডে যেভাবেই ঘুরাক না কেন, দেখবা যে ওইগুলোর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তা এখন খেয়াল করো, তাহলে এখানে সবুজ অদক্ষেপ যেহেতু দেয়, তাহলে অতএব আমরা বলতে পারি কি যে এই বিক্রিয়াটা একটি অদক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, অপরদিকে খেয়াল করো 1 আর 3 মিশাই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা তীব্র অ্যাসিড। এরা বিক্রিয়া করে কি হয়? এটা তো একদম সেই ছোটবেলার রিঅ্যাকশন। সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ প্লাস পানি উৎপন্ন হয়। এখন খেয়াল করো দেখো, আমরা সেই ছোটবেলা থেকে জানি যে একটা তীব্র অ্যাসিড ধরো HCl এবং একটা তীব্র ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোজা কথা একটা তীব্র অ্যাসিড আর একটা তীব্র ক্ষার, এরা যে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ এবং পানি তৈরি করে, এই রিঅ্যাকশনের নাম কি? এই রিঅ্যাকশন এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি নাম? প্রশমন বিক্রিয়া। তাহলে খেয়াল করো, আমরা বিক্রিয়া কমপ্লিট করছি এবং কি লিখছি যে বিক্রিয়া কমপ্লিট করছি। কোন বিক্রিয়া? আমরা কিন্তু একদম একুরেটলি লিখছি, যা লিখছি একুরেটলি লিখছি। এইটাই কিন্তু টিচাররা চায়। যারা ধরো দেখবা যে বোর্ডে স্কলার মানে বোর্ডে তোমার সকল সাবজেক্টে এ প্লাস পায়, সকল সাবজেক্টসে সকল বিষয়ে এ প্লাস পায়, বা এবং মনে করো যে বোর্ডে স্কলারশিপ যারা পায়, ঠিক আছে, তোমার দেখা যাচ্ছে যে তাদের যেমন আমার ছিল এসএসসিতে আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে তোমার মনে করো ওই মানে এছাড়াও যারা পায় মাশাআল্লাহ, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা একদম খাতা ভরায় উল্টাপাল্টা জিনিস লেখে না, তারা হচ্ছে মানে একদম টু দ্য পয়েন্টে একুরেটলি লেখে। ঠিক আছে? এই কারণেই দেখা যাচ্ছে টিচার বুঝে যে না, ঠিক আছে, এই স্টুডেন্ট ওই খাতায় যা লেখছে ওইটার উপরেই হচ্ছে ওইভাবে আর কি ধুমায় মার্কিং করে যায়। ঠিক আছে? অর্থাৎ লিখতে হয় হচ্ছে একদম টু দ্য পয়েন্টে এবং একুরেটলি। ঠিক আছে? একদম পূর্ণ নাম্বার পর শর্তই হলো যা লিখবা টু দ্য পয়েন্টে লিখবা। তোমরা সবাই যা লিখবা টু দ্য পয়েন্টে লিখবা এবং সেগুলো একুরেটলি লিখবা। তাহলেই দেখবা যে তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, তোমরা সকল প্রশ্নতেই তোমরা পূর্ণ নাম্বার পাবে ইনশাআল্লাহ। তো এবার খেয়াল করো, তাহলে এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি কি? সুতরাং বিক্রিয়াটাই এক নয়। ঠিক আছে? তো আমি এখন এটা মুছে দিচ্ছি। আমি হচ্ছে আজকের লাস্ট প্রশ্নে চলে আসছি, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালে আসছে। আচ্ছা, তো বরিশাল বোর্ড 16 সালে আসছে কোশ্চেনটা। ওকে, খেয়াল করো কোশ্চেনটা আমাদেরকে কি বলছে। কোশ্চেনটা আমাদেরকে যে ঘটনাটা বলছে সেটা হচ্ছে, দেখো এটা আসছিল বরিশাল বোর্ড 16, আমি সংক্ষেপে লিখলাম BB16। এটা আজকে আমাদের লাস্ট সিকিউ। প্রথমে একটা রিঅ্যাকশন দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হুইচ ইজ অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণ আর কি, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা মানে কি? অ্যাকুয়াস সলিউশন মানে কি? জলীয় দ্রবণ। ঠিক আছে? কি হয়েছে? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন প্লাস পানি হুইচ ইজ লিকুইড। ভালো কথা। 2 নম্বর যেটা বলছে সেটা হলো H2S প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে কি? সালফার প্লাস HCl। ভালো কথা। 3 নম্বর রিঅ্যাকশন দিছে কি?
3 নম্বর রিঅ্যাকশন কি দিছে, জিঙ্ক প্লাস কপার সালফেট উৎপন্ন হয়েছে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। তো প্রথম যে কোশ্চেনটা দিছে গুরু নম্বরে সেটা হলো উদ্দীপকের 2 নং বিক্রিয়া জারক বিজারক নির্ণয় করো। প্রথম যে এইটা দিছে কোশ্চেনটা গুরু নাম্বার, ওরা বলছে যে 2 নং বিক্রিয়া জারক বিজারক বের করতে বলছে। দুই নং বিক্রিয়ার জারক বিজারক বের করতে বলছে, ঠিক আছে? যে কোনটা জারক আর কোনটা বিজারক, এটা তো একদম ইজি, মানে মারাত্মক ইজি। আমরা জানি কি জারক আর বিজারকের ক্ষেত্রে, দেখো দেখো লাস্টে ক আছে, মানে জারক আর বিজারক। আমরা জানি কি জারক আর বিজারকের ক্ষেত্রে জারক মানে জারক হচ্ছে কি জাগ্রত, মানে জারক ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক ইলেকট্রন দান করে, কারণ কি বিদ্যান। ওকে, তো দেখো 2 নম্বর রিঅ্যাকশন কোনটা, এইটা। তো আমরা লাস্টের পৃষ্ঠায় কি করব, যে লাস্টের পৃষ্ঠায় রাফ করে এসে পরে আমরা দেখা যাচ্ছে বসাই দেব, ঠিক আছে? হোয়াটএভার। দেখো রিঅ্যাকশনটা ধরো আমরা লাস্টের পৃষ্ঠায় করতেছি, নিনজা টেকনিক, H2S প্লাস ক্লোরিন সালফার প্লাস HCl। তাই দেখো এখানে আছে +2, তাহলে এটা +2, তাহলে এখন 0 বানাইতে হলে কি করতে হবে, এখানে আছে -2 সালফারের, ক্লোরিন হলো 0, সালফার হলো 0, হাইড্রোজেন হলো +1, ক্লোরিন হলো -1। এখন খেয়াল করো, আমরা জানি জারক কি করে, জারক ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে অবশ্যই নেগেটিভ আয়ন এই হবে। এবং খেয়াল করো এটা, খেয়াল করো এই জারক আর বিজারক নির্ণয় করতেই হয় হলো বিক্রিয়ক দ্বারা, ঠিক আছে? তো খেয়াল করো ক্লোরিন যে আছে এখানে যৌগ হিসাবে আছে এবং মনে করো মৌলিক অবস্থায় আছে। কারণ কি, কারণ হলো কারোর সাথে বিক্রিয়া করতেছে না, ঠিক আছে? তো এখন এই জন্য মনে করো এই যে ক্লোরিন অণু হিসাবে তো অবশ্যই এর জারণ মান 0, এবং এই ধরো বিক্রিয়ার পরে কি হয়েছে দেখো -1, মানে ক্লোরিন -1 হয়েছে। দ্যাট মিনস এই ক্লোরিন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে? তো ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে তাহলে ক্লোরিনকে আমরা বলতে পারি জারক। এটা ধরো তুমি তো ডাইরেক্ট আর এইভাবে লিখবে না, এটা ধরো তুমি এই যে লাস্টের রাফের পৃষ্ঠায় তুমি এটা প্রেডিক্ট করবা, প্রথমে প্রেডিক্ট করে সুন্দর একটা রোড ম্যাপ সাজাবা যে ঠিক আছে কোনটা জারক কোনটা বিজারক, এরপর তুমি এইসব রিঅ্যাকশন সহ সুন্দরভাবে একুরেটলি লিখবা, ঠিক আছে? তো দেখো এরপর সালফার 2 H2, এটা না সালফার 2 এখানে ছিল -2, এখানে হয়েছে 0। খেয়াল করো -2 -1 এরপর হলো 0, তাহলে জারণ মান কি কমছে না বাড়ছে? অবশ্যই বাড়ছে। তার মানে যেহেতু জারণ মান বাড়ার জন্য কি হয়েছে, অবশ্যই ইলেকট্রনগুলো সে ত্যাগ করছে, -2 ইলেকট্রন ত্যাগ করে এ 0 তে পরিণত হয়েছে। দ্যাট মিনস H2S হচ্ছে কি, H2S হচ্ছে জারক, ঠিক আছে? তো এখন বিষয় হলো আমাদের এই বিষয়টা, এটা আমরা বুঝলাম যে কে জারক আর কে বিজারক, রাফ পৃষ্ঠায় আমরা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে বোঝা আমাদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আমরা যখন লিখবো টু দ্য পয়েন্ট একুরেটলি লেখার জন্য রিঅ্যাকশনটা তো দিতে হবে, তো এটা আমি লিখে দিচ্ছি। খেয়াল করো সেটা হচ্ছে আমরা কি লিখবো, ক্লোরিন যে আছে, খেয়াল করো ক্লোরিন যে আছে এ কি করবে, 2টি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, 2Cl-, ঠিক আছে? ক্লোরিন 2টি ইলেকট্রন 2Cl-, তার মানে আমরা বলতে পারি যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে জারক, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করায় জারক, ভালো কথা। তাহলে একজন তো জারক পাইছি, এখন বিজারক তো বের করতে হবে, কারণ জারকের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, ভালো কথা। আর বিজারকের ক্ষেত্রে আচ্ছা দুইটি তো আমি জারক লিখে ফেলছি, ঘটনা কি, বিজারক ইলেকট্রন দান করছে, এক্স্যাক্টলি দান করে হয়েছে, এটা তো বিজারক, হোয়াটএভার সমস্যা নাই, এটা হচ্ছে বিজারক। একটু মিস্টেক করছি আমি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কেন বিজারক, কারণ বিদ্যান এ কি করছে, সালফার ইলেকট্রন দান করছে, দান করে 0 তে পরিণত হয়েছে, ঠিক আছে? তো দেখো তাইলে এখন কথা হইলো, তাইলে এখানে এই যে সালফার H2- এ কি করছে, এলো সালফারে পরিণত হয়েছে কিভাবে, 2টা ইলেকট্রন দান করে, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, খেয়াল করো এখানে আমরা ডিল করতেছি সালফার নিয়ে, ঠিক না? তাহলে বিক্রিয়ক হিসেবে তো H2S পুরোটাই নেওয়া উচিত ছিল, কিন্তু এখানে H2 কে কেন নিলাম না, H2 কে এই কারণেই নেই নাই, কারণ এখানে H2 হলো দর্শকায়ন। দর্শকায়নের কাজ কি জানো, দর্শকায়নের কাজ হচ্ছে, এটা আমি আজকে বলে রাখি, মনে রাখবা, এটা পরবর্তী ক্লাসেও তোমাদের সকলের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো দর্শকায়নের কাজ হচ্ছে বিক্রিয়াতে এরা অংশগ্রহণ করে না, ঠিক আছে? তো এমনি থাকে, তো এটা এমনি আছে, দর্শক হিসেবে মানে অডিয়েন্স হিসেবে আছে, ঠিক আছে?
অংশগ্রহণ করে না বিক্রিয়া, অংশগ্রহণ করছে মূলত সালফার, ঠিক আছে, কিন্তু এরা দর্শক আয়ন হিসেবে আছে, যে কারণে আমরা পুরোটাই বলতে পারি যে H2S বিজারক বা মনে করো সালফার বিজারক, ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। অতএব H2S বিজারক, ব্যাস আমরা রিয়াকশন দিছি, চিহ্নিত করছি, সবকিছু একুরেট আছে, তার মানে আমরা ফুল মার্কস পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল হলো গরু নাম্বার। এখন আমাদের হচ্ছে কি করা লাগবে, ঘোড়া নাম্বার বের করা লাগবে। আমাদের এখন ঘোড়া নাম্বার বের করতে হবে। আচ্ছা আমি একটু ক্লিয়ার আছে কিনা সব দেখে নেই। হ্যাঁ, সকল কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এবার আমি ঘোড়া নাম্বার বের করতেছি, খেয়াল করো। আচ্ছা এখন ঘোড়া নাম্বার যে আছে, ঘোড়াতে আমাকে বলছে দেখো যে, হ্যাঁ দেখো ঘোড়াতে আমাকে কি বলছে, ঘোড়াতে বলছে যে উদ্দীপকের 1 এবং 3 নং বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া এবং কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। খুবই সহজ, ঠিক আছে, এটা তো জাস্ট আমরা, তোমরা ধরো রিয়াকশন সহ লিখে দিও, আমি জাস্ট তোমাদেরকে কি করব, জাস্ট দেখাই দিই। দেখো 1 আর 3 নাম্বার, হ্যাঁ 1 আর 3 নাম্বারের মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া এবং কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তার মানে আমরা জানি যে জারণ বিজারণ হইতে হলে অবশ্যই ইলেকট্রন আদান প্রদান হইতে হবে। তাহলে খেয়াল করো 1 আর 3, তাহলে 2 নাম্বার তো আমরা কাজ, 2 নাম্বারের কাজ সেরে ফেলছি, এখন আর 2 নাম্বারের কাজ নাই, এখন হচ্ছে 1 আর 3 নাম্বার নিয়ে ডিল। ওকে 1 আর 3 নিয়ে ডিল, কোনটা জারণ বিজারণ। খেয়াল করো HCl যেটা, এখানে H এর +1, H এর জন্য, Cl এর জন্য -1, সোডিয়ামের জন্য +1 আর OH এর জন্য -1, ভালো কথা। এখানে সোডিয়ামের জন্য +1, এখানে Cl এর জন্য -1। এরপর H2 এর এইভাবে লেখা যায় H, এবং দেখো H2 এর এইভাবে লেখা যায় HOH, একই তো জিনিস, হাইড্রোজেন দুইটা, একটা অক্সিজেন, তাহলে OH - H+, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে H ছিল প্লাস, এখানেও H+, তার মানে ইলেকট্রনের আদান প্রদান হয় নাই, কারণ চার্জ সেম আছে, ঠিক আছে। এখানে ছিল Cl-, এখানেও Cl-, তার মানে ইলেকট্রনের আদান প্রদান হয় নাই, ঠিক আছে। এখানে ছিল সোডিয়াম প্লাস, এখানেও সোডিয়াম প্লাস, তারপর কি এখানে OH-, এখানে OH-, তার মানে সামগ্রিকভাবে 1 নং বিক্রিয়ায় তোমরা এইভাবে মানে বিক্রিয়া লিখে এইভাবে দেখাই দিবা, +1 -1 এটা দেখাই দিবা, কোনো সমস্যা হবে না, উল্টা টিচার আরো খুশি হবেন ইনশাআল্লাহ যে তুমি ব্যাপারটা একদম ক্লিয়ার ভাবে বুঝছো, ঠিক আছে। তো দেখো তাহলে তুমি এইভাবে বিক্রিয়া দিয়ে এরকম চার্জ দিয়ে তারপর এরকম নিচে লিখে দিবা যে দেখা যাচ্ছে যে উপরোক্ত বিক্রিয়ায় বা 1 নং বিক্রিয়ায় কোনো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না, সুতরাং এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কোনো রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া নয়, ঠিক আছে। তারপর 3 নাম্বার বিক্রিয়া আসে, দেখো জিঙ্ক মৌলিক অবস্থায় আছে, তার মানে 0। কপার সালফেট, এখানে কপারের জন্য +2, সালফেটের জন্য -2, আমরা সবাই জানি। আবার এখানে দেখো কপার একলা আছে মৌলিকভাবে, এই জন্য কপার হচ্ছে 0। জিঙ্ক সালফেট, এখানে জিঙ্কের জন্য +2, সালফেটের জন্য -2, তাহলে +2 -2 মিলে 0 হয়, ঠিক আছে, মৌলিকভাবে 0 বানানোর জন্য করছি। আবার এখানে মৌলিকভাবে 0 বানানোর জন্য কপারের +2 দিছি, সালফেটের -2 দিছি, ভালো কথা। এখন খেয়াল করো এখানে কি হয়েছে, এখানে জিঙ্ক থেকে আমরা কি বলছি যে জারণ বিজারণ বের করার জন্য জারক আর বিজারক পদার্থগুলোকে আলাদাভাবে ডিফাইন করার জন্য আমরা বিক্রিয়ক নিয়ে ডিল করব। হ্যাঁ, তো দেখো তাহলে বিক্রিয়ক নিয়ে যদি ডিল করি, জিঙ্ক কি হয়েছে দেখো বাবারা, জিঙ্ক হচ্ছে ইলেকট্রন কি করছে, +2 তে পরিণত হয়েছে, তার মানে কি করছে, ইলেকট্রন ছাড়ছে বা ত্যাগ করছে। তাহলে ইলেকট্রন ছাড়ন হয় কোন বিক্রিয়ায়, জারণ বিক্রিয়ায়, ঠিক আছে। অপরদিকে কপার যে আছে, এখানে কি হয়েছে, কপার +2 ছিল, এখানে 0 হয়েছে, তার মানে নিশ্চয়ই কপার ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, বিজারণ। এটা হচ্ছে জারণ বিক্রিয়া, অবশ্যই জারণ, এখানে অ দিয়ে একটা ডট দিছি, মানে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, জিঙ্ক 0 ছিল, এখানে জিঙ্ক +2 হয়েছে, কপার +2 ছিল, কপার 0 হয়েছে, তার মানে দেখো ইলেকট্রনগুলো কিন্তু সেম নাই, ইলেকট্রনগুলো সেম নাই। যদি ইলেকট্রনগুলো সেম থাকতো তাহলে বুঝতাম যে ইলেকট্রন আদান প্রদান হয় নাই, কিন্তু এখানে ইলেকট্রনগুলো সেম নাই, চেঞ্জ হয়েছে। তার মানে কি, তার মানে ইজিলি আমরা বুঝতেছি যে এটা জারণ বিজারণ বিক্রিয়া। তো এখন কথা হলো এইভাবে এখানে একটু দিয়ে কিন্তু থামবে না, এখানে অবশ্যই তোমাদেরকে রিয়াকশন দিতে হবে। তো আমি রিয়াকশন দিয়ে দিচ্ছি 3 নম্বরের জন্য। হ্যাঁ, জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া মানে কি, ইলেকট্রন ছাড়ন,
কে দেয় বিজারক দেয়। বিজারক হচ্ছে যে ইলেকট্রন দান করে। কি ইলেকট্রন দান করছে? জিঙ্ক দান করছে। তার মানে জিঙ্ক 2+ +2 ইলেকট্রন মাইনাস, মানে 2 ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, ত্যাগ করে ধনাত্মক আয়ন +2 তে পরিণত হয়েছে, ভালো কথা। আর বিজারণ বিক্রিয়া কি হয়েছে? বিজারণ বিক্রিয়ায় কপার 2+ ছিল, ইলেকট্রন 2টা গ্রহণ করছে, ইলেকট্রন 2টা গ্রহণ করে শুধু কপারে পরিণত হয়েছে, এই জন্য 2+0। অর্থাৎ এখানে ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, গ্রহণ করার ফলে কি হয়েছে? গ্রহণ করার ফলে বিজারণ অর্ধবিক্রিয়া হয়েছে। ঠিক আছে, ওকে। এবং এই জন্য কপার আমরা বলতে পারি জারক, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে। জারক পদার্থ আর হচ্ছে বা অক্সিডাইজিং এজেন্ট, আর জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে কি হয়েছে? মানে বিদ্যান হচ্ছে বিজারক বা রিডিউসিং এজেন্ট, হোয়াটএভার। সোজা কথা, জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে জিঙ্ক হচ্ছে জারণ বিক্রিয়া দিছে। আর বিজারণের যে বিক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে কি? বিজারণের যে বিক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। ঠিক আছে, তো লাস্টে লিখে দেবে যে যেহেতু 3 নং বিক্রিয়া কি হয়? 3 নং বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয়, সুতরাং এটি একটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, অপরদিকে 1 নং বিক্রিয়ায় কোনো ইলেকট্রন আদান প্রদান না হওয়ায় এটি নন রেডক্স। রিঅ্যাকশন। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। আমি আশা রাখতেছি যে আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই, তারপর তোমাদের এইচডব্লিউ দিব এবং কিছু নির্দেশনা দিব। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমি তোমাদের জারণ বিজারণের যত এসেনশিয়াল কনসেপ্ট বা এসেনশিয়াল বেসিক ছিল সেগুলো আমি কভার করার বেস্ট ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা যদি যে কয়টা সিকিউ আমি বোর্ডের করাইলাম সেই সিকিউগুলো তোমরা যদি বুঝে থাকো, মনোযোগ দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করে থাকো, প্রত্যেকটা ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে করে থাকো, এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে আজকের ক্লাসের সকল পড়াই তোমরা বুঝবে। এবং তোমরা যখন নিজে নিজে প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা টেস্ট পেপার বা মেডিজিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবে, তখন আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমরা এই চ্যাপ্টারের 7 নাম্বার চ্যাপ্টারের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রতিটা সিকিউ, প্রতিটা সৃজনশীল তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি এইচডব্লিউ লিখে দিচ্ছি, তোমরা সবাই এইচডব্লিউ লিখে নিবে, ঠিক আছে? এইচডব্লিউ হচ্ছে প্রথমে যে কাজটা করবে এইচডব্লিউ সেটা হচ্ছে সিডব্লিউতে আমি যা কিছু পড়ে সেটাকে একবার রিভিশন দিবে, ঠিক আছে? এটা করতে তোমাদের বড় 30 মিনিট লাগতে পারে। সিডব্লিউ এর পড়া রিভিশন এটা সবার আগে করবে, এটা করতে তোমাদের বড় জোর কতক্ষণ লাগতে পারে? 30 মিনিট লাগতে পারে। দেন বিগত বছর বা প্রিভিয়াস ইয়ার্স, হ্যাঁ, বিগত বছরের বোর্ডে আসা, মানে এই অধ্যায় থেকে বোর্ডে আসা রসায়ন সপ্তম অধ্যায়ের একদম র্যান্ডমলি, ঠিক আছে? র্যান্ডমলি করবা কি? র্যান্ডমলি 15টা সিকিউ প্র্যাকটিস করা, প্র্যাকটিস
করা। এইটা করে যে কাজটা করবা সেটা হচ্ছে মেইন বইটা রিডিং দিতে হবে একবার, ঠিক আছে? মেইন বইটা মেইন বুক একবার রিডিং, একবার অবশ্যই বুঝে বুঝে, হ্যাঁ মেইন বুক একবার যতটুকু মানে সর্বোচ্চ চেষ্টা করবা মানে বোঝার আর কি, ঠিক আছে? মেইন বুক একবার বুঝে বুঝে রিডিং দেওয়া, এটা মাস্ট। এমসিকিউ হোক সিকিউ হোক, মেইন বুক রিডিং দেওয়া ইজ আ মাস্ট, ঠিক আছে? আর সবার লাস্টে যে কাজটা করবা সেটা হচ্ছে এই মেইন বুক দেখো সিরিয়াল অনুসারে করতে হবে। আমি বলছি কি এইটা একটু টাইমলি করতে হবে, মাস্ট। প্রথমে সিডব্লিউর পর রিভিশন দিবা, বড় জোর আধা ঘন্টা লাগতে পারে। বিগত বছরে বোর্ডে আসা তোমার 15টা সিকিউ করবা, এটা তো বড় জোর তোমাদের 2 ঘন্টা লাগতে পারে, কত 2.5 ঘন্টা। মেইন বুক রিডিং দিতে এই অধ্যায় দিয়ে বড় জোর আধা ঘন্টা লাগতে পারে, কত 3 ঘন্টা। এরপর যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত বছরের এই মানে মেইন বুক রিডিং দেওয়ার পর অবশ্যই সিকিউ অনুসারে করবা, তোমরা লিখে নাও দ্রুত, ঠিক আছে? যে কাজটা করবা সেটা হচ্ছে মেইন বুক রিডিং দেওয়ার পর এই কাজটা করবা যে বোর্ডে আসা বিগত বছরের বোর্ডে আসা 100টা এমসিকিউ কি করবা? সলভ করবা, ঠিক আছে? তো এই এইচডব্লিউ গুলো যখন তুমি করবা, হ্যাঁ তুমি হয়তো কিছু এমসিকিউ করতে গেলে হয়তো বা 5-6টা এমসিকিউ আটকাইতে পারো। এটা নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আগেও বলছি এখনো বলতেছি এই চ্যাপ্টার আলহামদুলিল্লাহ আজকে আমাদের কমপ্লিট। হ্যাঁ, এটার পরে আমি জীবাশ্ম বা রসায়ন, জীবাশ্ম বা জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 11 কেমিস্ট্রি এর রসায়নের, সেই চ্যাপ্টারটা রসায়নের জীবাশ্ম বা 11 অধ্যায়, সেটা আমি নেক্সটে নিব ইনশাআল্লাহ। এবং এই রসায়নের জীবাশ্ম অধ্যায় কমপ্লিট করার পরেই আমি চলে যাব হচ্ছে ফিজিক্সে। ফিজিক্স টোটালটা কমপ্লিট করার পর ইনশাআল্লাহ আমি কেমিস্ট্রি ওয়ান শট এমসিকিউ দিয়ে স্টার্ট করবো। অ্যান্ড সেই কেমিস্ট্রি ওয়ান শট এমসিকিউ কমপ্লিট হওয়ার পর আমি একদম লাস্টে ফিজিক্সের ওয়ান শট এমসিকিউ নেওয়া স্টার্ট করবো ইনশাআল্লাহ। অর্থাৎ A+ এনশিওর করার জন্য, আমি আগেও বলছি এখনো বলতেছি, A+ এনশিওর করার জন্য মহান আল্লাহ চাইতো ইনশাআল্লাহ যা কিছু পড়া লাগবে, যত ইম্পর্টেন্ট যত টপিকস আছে সবগুলো আমি কভার করবো ইনশাআল্লাহ। তোমাদের জাস্ট কাজ 3টা, এটা এই তোমাদের শর্ত অবশ্যই 3টে, এই 3টে শর্ত তোমাদের মানতে হবে মাস্ট। একটা হচ্ছে ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস সিকোয়েন্স অনুসারে সিরিয়াল অনুসারে করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবে। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসে যা লেখাই তোমরা দ্রুত সব লেখা লিখে নিবে, ঠিক আছে? আর তৃতীয় কাজ হচ্ছে এইচডব্লিউ গুলো টাইমলি করবে, ঠিক আছে? যেমন এখানে টোটাল এমসিকিউ গুলো মানে সবকিছু করতে তোমাদের বড়জোর 4 ঘন্টা লাগতে পারে সব মিলিয়ে। তো এইটা করলে দেখা যাচ্ছে তোমাদের 7 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ 7ম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমি আশা রাখবো। আমি এটা মুছে দিচ্ছি। তো আমি আশা রাখবো তোমাদের এই যে এখন যে সময়টা আছে, অর্থাৎ এখন ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তোমরা প্রত্যেকে ধরে রাখবে এপ্রিল 1 তারিখ পরীক্ষা, ঠিক আছে? মানে এপ্রিল 1 তারিখ পরীক্ষা ধরে তোমরা ওইভাবে আগাইতে থাকবে, ঠিক আছে? আর এখন এই যে সময়টুকু আছে, আমি মনে প্রাণে বিলিভ রাখি যে তোমরা প্রত্যেকে এই সময়টাকে বেস্ট ভাবে কাজে লাগাবে, ঠিক আছে? যাতে করে তোমরা প্রত্যেকেই তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেই বোর্ড পরীক্ষাতে তোমরা প্রত্যেকেই যেন আশানুরূপ একটা ফলাফল করতে পারো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।